আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প অবরুদ্ধ নিশীথ, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন তেজস্মিতা মুর্তজা। ভিডিও এডিটিং করেছেন জে.আর. জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প অবরুদ্ধ নিশীথ। এই তো সপ্তাহ কয়েক আগে তিনি জানতে পারলেন ওই বিচ্ছু সামনের সংসদ নির্বাচনে প্রার্থী হবে এই আসনেরই। সেদিনের বিস্ময়ের কাছে এসব কিছুই না। সেদিনের পর তিনি 7 দিন হাঁ করেছিলেন একাধারে। এই আসনে হামজার প্রার্থী হওয়া মানে উনি ফিনিশ। হামজার জন্য মরণ ভয় জেগেছে সেদিন থেকে। তিনি শুধু অপেক্ষা করছিলেন সুযোগ বুঝে হামজার জানাজার নামাজে শরিক হবার। কিন্তু এরই মাঝে দুই ভাই ওনাকে আবার হাঁ করিয়ে দিয়েছে। সেক্ষেত্রে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি কোনোভাবেই আর বেশি দিন ওই দুই বিচ্ছুকে দুনিয়ায় রাখতে পারেন না। কিন্তু মজার ব্যাপার হলো ওনার বিশেষ পরিশ্রমই হচ্ছে না। দৈব বলে শখ পথ তৈরিই হয়ে আছে দুই ভাইয়ের মরার। তিনি শুধু সামান্য আঙুল ঘোরাবেন। হামজা এমনিতেই আধমরা হয়ে গেছে, এবং সেটা কাকতলীয়ভাবে আজই। সব তৈরি। তিনি শুধু 10 মিনিটে একটা ছক এঁকেছেন। তিনি উপরমহলে অনুরোধ করেছেন কিছু বন্দী আছে হামজার হেফাজতে, তাদেরকে মারতে জয় আমিরকে 1 রাতের জন্য কারাগার থেকে ছাড়তে হবে। বন্দীদেরকে খালাস করেই আবার সহি সালামতে কারাগারে চলে যাবে জয় আমির। এমপি সাহেব আরেকটা পাইপ সেজে দিতে বললেন কাজের লোককে। জয় আবার কারাগারে ফিরবে নাকি খোদার কাছে, সেটা তিনি ঠিক করবেন। হামজা চেতনা ফিরে পেল ভোর 4টির দিকে। শরীরে এক ধরনের অসাড়তা। চাইলেই সে তার অঙ্গগুলোকে নাড়াতে পারছে না। তার নিস্তেজ চোখ দুটো কিছু খুঁজল। রুমটা অন্ধকার। সে কি পাটোয়ারি বাড়িতে নিজের বিছানায় শুয়ে আছে? রিমি কি এই অবস্থায়ও তার কাছে আসেনি? কিন্তু টের পেল সে আসলে তার মাথার কাছে ঝুঁকে বসে থাকা জয়ের মুখটাকে খুঁজছে। হামজার প্রখর অনুভব শক্তি গন্ধে অনুমান করল সে হাসপাতালে শুয়ে আছে। আপাতত কেবিনে কেউ নেই। সে একা শুয়ে। হাতে ক্যানোলার সুচ ফোটানো জায়গায় এবার টনটন করে উঠল। কিন্তু যে কোনো অঙ্গেই মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে। ধীরে ধীরে চেতনা আসার সঙ্গে সঙ্গে তার সামনে তার জীবন এসে দাঁড়াল। অন্ধকারে জীবনকে স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু অনুভূতিটা হামজার বুকে চাপ ফেলল। এই অন্ধকার কিসের? শেষ রাতের, নাকি তার শেষ জীবনের? প্রতীকী অর্থে তো দুটোরই শেষ, তবু পার্থক্য আছে। রাত শেষ হলে আলো ফোটে, মানুষের জীবন শেষ হলে অসীম অন্ধকার। সে জীবনের শুরুতে না খেয়ে চুপ থাকতে শিখেছিল। খাতার অভাবে কার্টুন বক্সের খাপে লেখাচর্চা করেছে। আঘাত হজম করে কূটবুদ্ধি পাকাতে পটু হয়ে জন্মেছে। 12 বছর বয়সে জানতে পেরেছে তার কোনো পরিচয় নেই। না, আছে। সে সম্ভবত বস্তির কোনো নোংরা কুঠুরিতে বড় অবহেলার সাথে জন্মানো এক অপ্রয়োজনীয় জীবন। নবজাতকের কদর বড় লোকদের থাকে, গরিবদের কাছে নবজাতক সবজির খোসা। হামজার মনে পড়ল তার ঔরসে জন্মানো দুটো শিশু কিনা তার চেয়েও বড় অভাগা ও অবহেলিত ছিল, যাদের মা তাদেরকে ভ্রূণ থেকে মানব শিশুতে অবধি পরিণত হতে দেয়নি। বাথরুমের কমোডের নিচে ফ্ল্যাশ হয়ে গেছে তারা। কি আশ্চর্য! হামজার শরীরটা থরথরিয়ে উঠল। তার খুব ভয় করছে। অন্ধকারটা ভালো না। জয় কোথায়? হামজা কি করে পারে জয়কে দৃষ্টির বাইরে রেখে সে এভাবে পড়ে থাকতে? তার কিছু ছিল না। পরে সে দুটো জিনিস কামিয়েছে, জয় ও ক্ষমতা। একটাকেও সে হেলায় ফেলতে পারে না। সে চেঁচিয়ে ছেলেদেরকে ডাকতে চাইল। সে জানে বাইরে তারা অপেক্ষা করছে। দিনাজপুর থেকে কি কেউ আসেনি? তার কেউ নেই কোথাও। এজন্যই কি কেউ আসেনি? কিন্তু তার ক্ষমতা আছে। সেটা কোথায়? টুটটুট শব্দ হতে হচ্ছে, খুব দ্রুত। শেষ রাতের নিস্তব্ধতায় অন্ধকার কেবিনে এই টুটটুট শব্দটা হামজাকে অস্থির করল। কিসের শব্দ এটা? কয়েক মিনিটের মাথায় কয়েকটা ছেলে নার্স নিয়ে দৌড়ে এলো। নার্স খুব বিরক্ত। এ সময় রোগীর সমস্যা হওয়া উচিত না। এ সময় তারা একটু জিরিয়ে নেয়। হামজার হার্টবিট 120-22 পর্যন্ত উঠছে। সেটা খুব তাড়াতাড়ি 140 ছাড়িয়ে গেল। কিছুক্ষণ থতমত খেয়ে নার্সের হুঁশ এলো, দ্রুত এখন অ্যাডেনোসিন পুশ না করলে খারাপ কিছু হতে পারে। অ্যাডেনোসিন পুশ করার পর হামজার মনে হলো সে মরে যাচ্ছে। তার দম বন্ধ হয়ে এলো। বুকে ভয়ানক ব্যথা উঠে গেল। সে হাত তুলে বুকে রাখতে চেয়েও পারল না। বাঁ হাতে ক্যানোলা, ডান হাতের মধ্যমা আঙুলিতে অক্সিমিটার সেন্সার ক্লিপ লাগানো। তার জয় কোথায়? রিমি কি আসবে না? হামজার চেনা মুখগুলো ঢাকা পৌঁছতে সকাল 8টা বাজল। তখন রিমি ভীষণ রকম কাহিল। মানসিক অস্বস্তি তার শরীরকেও দুর্বল করেছে। ছেলেরা গিয়ে হামজার কেবিনের সামনে নিয়ে এলো ওদেরকে। কিন্তু রিমির হাত পা থরথর করে কাঁপছে। সে কিভাবে ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়াবে? শেষবার যখন দেখা হয়েছিল, রিমির ভেতরে যে ঘেন্নাটা ছিল তা এখনও আছে। থাকলে সেটার ধরন কেমন? লোকটা ঘুমিয়ে আছে। হার্ট মনিটরিং ডিভাইসের টুট টট শব্দ ছাড়া কেবিনটা শীতল, নিঃশব্দ। রিমি দেখল লোকটার হার্টবিট
88 থেকে হুট করে বেড়ে 94 হচ্ছে, আবার কমে 85-টে আসছে। মাথার ওপর বিশাল ব্যান্ডেজ, হাতের বাহুতেও ব্যান্ডেজ, শরীরের বিভিন্ন স্থানে ত্বক ও মাংস ছেঁড়া, সেসব স্থানে ওষুধের প্রলেপ, প্রশস্ত লোমশ বুকের ওপর ছোট ছোট ইসিজি প্যাচ লাগানো। বিশাল দেহটা পড়ে আছে বেডের ওপর। রিমির বুকের ভেতর মুচড়ে উঠল। এরকম বিশ্রী ভয়ঙ্কর কোনো দৃশ্য রিমি আগে কখনো এমন খুঁটিয়ে দেখেনি। রিমি দরজার কাছে দাঁড়িয়ে রইল। কোয়েল মামার এই অবস্থায় খুবই চিন্তিত। সে বুঝতে পারছে না মামার কি হয়েছে, গায়ে এসব লাগিয়ে শুয়ে থাকার মানেটা কি। সে গিয়ে মামার কানে কানে ফিসফিস করে ডাকল, বলো মামা, এই মামা, কি হইতে তোমাল? ওথো, আমরা আসছি, মাম্মাম আসছে, মামনি আসছে। উঠবে না। খুব পরিশ্রমসাধ্য এক চেষ্টার পর সে উঠে বসল বেডের ওপর। প্রায় হামজার গায়ের ওপর চড়ে বসে ডাকল, বাবাকে খুঁজতে হবে বুঝলে। ওথো, তোমার কি খুব বেশি অসুখ হইছে? আমি তো বুঝতেছি না। হামজা উঠছে না দেখে পেছন ফিরে মাম্মনির দিকে টাকায় সে। মাম্মনির কেন চোখ চিকচিক করছে। মাম্মনির উচিত ভেতরে এসে তার সঙ্গে মিলে মামাকে ডাকা, কিন্তু তার ডাকেই হামজার হাত নড়ে উঠল। সকালের ওষুধ দেবার জন্য নার্স এসে দাঁড়ায়। হামজা কোয়েলকে দেখে। বুড়ির মতো বেডের এক টুকরো জায়গায় বসে আছে, তার মুখের দিকে ঝুঁকে। হামজার বুকের ভেতর চিনচিন করে উঠল। অস্ফুট উচ্চারণ করল, আমার আম্মা। অক্সিমিটার ক্লিপ লাগানো হাতটা দিয়ে জড়িয়ে নিল নিজের সাথে কোয়েলকে। নার্স বাধা দিতে আসে। হামজা চোখের ইশারায় শুধু তাকালো একবার, ইশারায় চলে যেতে বলল। নার্স ভীত পায়ে দ্রুত বেরিয়ে যায়। তখনও হামজার চোখ কিছু খুঁজছে, একটি চিন্তিত গম্ভীর মুখ, যে এখন নার্সের সাথে গায়ে পড়ে ঝগড়া করবে, ডাক্তারকে ধমক দেবে, হুমকি দেবে হামজাকে এক্ষুনি ঠিক করার জন্য, নয়তো ডাক্তারের বউ বাচ্চা শেষ। হামজার হৃৎস্পন্দন ধাই ধাই করে 102 উঠে গেল। সে এতক্ষণে টের পেল তার পিঠ শরীরের অন্যান্য অংশের চেয়ে অবশ। দরজার কাছে ছিপছিপে দেহের একটি শাড়ি পরিহিতা নারী দাঁড়িয়ে। হামজা চোখ ভরে দেখে নারীটিকে। একটু শান্ত হয় ভেতরটা, হাসে অল্প, বিড়বিড় করে বলে, কাছে আসবে না? এখনও ঘেন্না লাগছে? রিমির চোখের পানি মেঝেতে পড়ে, তা দেখেও হাসে হামজা। রিমি ধীরে ধীরে এসে চেয়ারটায় বসে। রিমির শরীরের চেনা গন্ধটা হামজার নাকে প্রবেশ করে। তার রিমিকে খুব গভীরভাবে ছোঁয়ার আবেশ জাগে আচমকা। জয় কই? রিমির মুখে ক্ষোভ ফুটে ওঠে। তার খোঁজ কেন? হামজার ভালো লাগলো এবার একটু। রিমির জয়কে সতীন বলার যৌক্তিক কারণ আছে। আমি ভেবেছিলাম তোমরা আসবে না, তার আগেই আমি না আসাই তো উচিত ছিল। কেন এসেছি জানি না। রিমির গলা ধরে এলো, এক চিমটে পানি জমাট রইল চোখের কোলে। হামজা হেসে ফেলল, তুমি কেঁদে ফেললেই কিন্তু আমি বুঝে যাব কেন এসেছ। রিমি যেন সত্যি সত্যি ভয় পেয়ে ব্যস্ত হয় কান্না লুকোতে। হামজার হাত নাড়ায়, তার স্নায়ু দুর্বল, শরীরের অঙ্গে মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে। তার কি অসুখ হয়ে গেছে কে জানে, তবু লোকটার সর্বোচ্চ শক্তিচিত্ত নিজেকে একদম সুস্থভাবে উপস্থাপন করতে তৎপর। রিমির হাত দুটো হামজার কপাল ছুঁয়ে দেয়। এই ছোঁয়া রিমিকে কাঁপিয়ে তোলে। আপনি ফিরে আসুন। কোথায়? যেখানে এবং যেভাবে আমি আপনাকে পেয়েছিলাম। বোকা নারী, তুমি খুবই সুন্দরী একজন নারী, কিন্তু ধরো কখনই আয়নায় নিজের সৌন্দর্য দেখনি আগে, হঠাৎই একদিন দেখলে, তা বলে কি তুমি সেদিনই সুন্দরী হলে? আগে ছিলে না? রিমি হামজার হাত খামচে ধরে। হাতটা মৃদু কাঁপছে, সেই মতো রিমির বুকটাও কাঁপে। কি হয়েছে লোকটার? আমি আগেও আমিই ছিলাম, শুধু তোমার চোখে ধরা পড়েছি হঠাৎ। তার মানে তুমি আমার এই আমিকেই ভালোবেসেছ গিন্নি? কে বলেছে আমি ভালোবাসি আপনাকে? তোমার চোখের পানিকে জিজ্ঞাসা করলে তাই বলবে। রিমি ছটফট করে উঠে ঠোঁট কামড়ে ধরে। আমার সামনে আপনার এই বিশ্রী রূপ না আসলেও তো পারত। অর্ধাঙ্গিনী মানেই তো সবকিছুর অর্ধেক অর্ধেক, পাপেরও। পালাতে চাইছো কেন? আমি আপনার পাপের ভাগ চাই না। ভালোবাসায় পাপ থাকে না? তুমি জানো না তাহলে? ভালোবাসাই তো পাপের বাপ। যে কোনো কিছুকে ভালোবেসেলেই সেখান থেকে পাপের জন্ম হয়। ভালোবাসাকে পেতে মানুষ সমস্ত সীমা অতিক্রম করে। সীমার ওপারেই তো পাপ, রিমি। যেমন করে আপনি ক্ষমতাকে ভালোবেসেছেন, আমি তোমাকেও ভালোবেসেছি। রিমি তীব্র প্রতিবাদ করে ওঠে। মিথ্যে কথা। সত্যি কথা রিমি, কিন্তু সেই ভালোবাসায় আমার অতীত ও ভবিষ্যতের চাহিদাকে কোরবানি করার শর্ত নেই। তাহলে এটা কেমন ভালোবাসা? আমি জানি না রিমি, কিন্তু তুমি আমায় ঘেন্না করো না। আমার প্রয়োজন তোমাকে। আমি আপনার প্রয়োজন হয়ে থাকতে চাই না। তাহলে কি চাও? চাইলে পাবো। দেওয়ার মতো হলে যে কোনো কিছু পাবে। চেয়ে দেখো। কথাটা রিমি জিদে অথবা আবেশে উচ্চারণ করে বসল। তালাক চাই আমার, তালাক দিন। হামজা চোখ দুটো বুজে ফেলল। কিছুটা সময় তার বুকের ওঠানামা থেমে রইল। এরপর আস্তে আস্তে হাসি ছড়ালো ঠোঁটে। তোমার অন্তরে আমার পাপের যে কালি লেগেছে, তা তালাকের কাগজ দিয়ে ঘষলে উঠবে না রিমি। বৃথা চেষ্টা করে কি লাভ? মেনে নাও। অসম্ভব। আরমিনের মতো কথা বলো না। সে আর তুমি এক নও। তাকে ভয় পান? তাহলে সে সত্যিই সফল। তার মতো হতে আমায় কি করতে হবে বলুন?
আমি তার সঙ্গে যা যা করেছি এবং করব তোমার সাথে তা হয়নি। কি করবেন আপনি তার সঙ্গে? ভাবতেও পারবে না এমন কিছুই করব। জয় কোথায়? রিমি চুপ করে তাকিয়ে রইল হামজার থেকে। ভীষণ সুদর্শন, শক্তপোক্ত, বলিষ্ঠ পুরুষ, কিন্তু চেহারায় এক ঘাতক নীরবতা আছে। এখন দেখতে তার ম্লান লাগছে। এই অবস্থায় জয়ের গ্রেফতারের খবর দিয়ে পরিস্থিতি বেসামাল করার সাহস হয় না রিমির। তুলি ঢোকে কেবিনে। হামজার সাথে তার সম্পর্ক ছিল অদ্ভুত। হামজার ভালোবাসা দুর্বোধ্য, সেটা কেউ পেলেও টের পায়নি। ক্ষোভও ছিল হামজার ওপর তুলির, কিন্তু এই মহাক্ষণে এসে হামজার দিকে তাকিয়ে তুলির বুক কেঁপে উঠল। তার মনে হলো যা হয়েছে তা না হলেই হতো। তুলির শুধু মনে হলো আরমিন কেন বলেছিল পাটোয়ারি বাড়িতে কেউ থাকবে না। তার ধ্বংসের কতটুকু নিকটে অথবা দূরত্বে দাঁড়িয়ে। রাতটা পুলিশ ফাঁড়ি কাটানোর পর পরদিন সকালে জয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরাগকেও আনা হয়েছিল সেখানে। এরপর পুলিশ ফাঁড়ির আলাদা একটি ডিটেনশন সেলে জয়কে স্থানান্তরিত করা হলো। দেশের আইনের অবস্থা জয়কে হাসালো। তাকে আজ রাতে খালাস করা হবে, তারই প্রস্তুতি চলছে আলাদা ট্রিটমেন্টের মাধ্যমে। নয়তো সে যা স্বীকারোক্তি দিয়েছে এতক্ষণে আদালতে নেমার অর্ডার আসার কথা। কিন্তু সন্ধ্যার দিকে কবিরকেও পুলিশ ফাঁড়িতে হাজির করা হলো। জয়ের দেয়া টাকাগুলো পুলিশদের মন নরম করে দিয়েছে। জয় বসেছিল ডিটেনশন সেলের দেওয়াল ঘেঁষে। তাকে দেখে কবিরের চোখ দুটো গোল্লা গোল্লা হলো। অশান্ত গলায় বলল, আপনি এখানে কি করতেছেন ভাই? ছ্যাঃ, ভাবলাম তোর বিয়েটা দিয়ে মরব। তোর ওপর একটা দায়িত্ব আছে না? কিন্তু চেহারার যে হুলিয়া বানাইছিস, কোনো হিজড়াও বিয়া বইত না তোর লগে। অবশ্য তুই চাইলে আমি একটা লেডি মানকি ধরে আনতে পারি তোর জন্য। বানর হলো মানুষের অরিজিনাল। আমি তোর জন্য কোনো বিবর্তিত প্রোডাক্ট প্রেফার করব না। মেয়ে লোকের অরিজিনাল হলো মেয়ে বান্দর, বুঝলি? কবির জয়ের পাশে মেঝের ওপর ঠেসে বসে অস্থির হয়ে বলল, আপনি এখানে কেন ভাই? জয় হাসে, এইখানেই তো থাকার কথা আমার। পাপীকে কারাগারে দেখলেই মানুষ অবাক হবার দিন যাবে কবে রে কইবড়া? কবিরের চোখে ভয় ও কাতরতা। সে জয়কে এখানে মানতে পারছে না। সে বলল, বাজে কথা ছাড়েন ভাই, আপনারে এখানে আনলো কেমনে শালারা? জয় তাকায় কবিরের দিকে, শান্ত গলায় বলে, জয় আমির তোদের সবার মহানুভবতার সামনে এক ঋণী কুত্তা। এই যে এতগুলা দিন পুলিশ হাজতে চামচিকার মতন গড়াগড়ি খাইলি, অথচ আমি একবার দেখতে পর্যন্ত যাই নাই, তোর ভেতরে বিদ্রোহ জাগে নাই আমার বিরুদ্ধে? কবির গম্ভীর গলায় বলল, আপনিই যদি না থাকেন এই কবিরের বাইরে কি কাম? জয় বুকের বাম পাশ চেপে ধরল। উফ, সেন্টি মারা ডায়ালগ দিস না বাপ, আমার বমি আসে। ওয়াক। কবির রাগান্বিত চোখে তাকায়। জয় শুকনো হাসে। ভাবি ভালো আছে? ওরে শালা বেঈমান, আমি জেলে আইছি, এতক্ষণে আমারে একবার জিগাইলি না? আর ওই শালির খবর কত্তাছ? কবিরাজের গাছ খাওয়াইছে তরে? মাপ চাওয়া বাকি এখনো। হ্যাঁ, কি বাবদে? কত বেয়াদবি করছি, কত অসম্মান করছি। তখন আমার বউ ছিল না, কিন্তু সেই মেয়েটাই ছিল এখন যে মেয়ে। জয় হো হো করে হাসে। সত্যি জাদুটোনা করছে নাকি তরে? সর্বনাশ, ভালো মানুষের পোকা কুড়কুড় করতে দেখতেছি কেন আমি তোর ভেতরে কইবড়া? পুলিশের ঘা পড়লে সাপও সোজা হয়ে চলে, এই নীতি কাম করছে তোর উপর। বহিষ্কার, আমার দরবার থেকে বহিষ্কার করা হলো তোকে। তুই আমার অযোগ্য সাগেরেত প্রমাণিত হয়েছিস। হামজা ভাই কই ভাই, কিছু তো কন। আপনি এইখানে? তোর কি মনে হয়েছিল তুই মুখ না খুললে জয় আমির অমর হয়ে যাবে? এইসব কথা আসতেছান কেন ভাই? আপনারে আনলো কেমনে ওরা? সাহস কি বেশি হয়েছে গু চাটা কুত্তা করে? হামজা ভাই মিডফোর্ডের বেডে পড়ে আছে। তোর পেয়ারের ভাবি তার শ্বশুর বাড়ি, আমি আমার শ্বশুর বাড়ি। আর কিছু জানতে চাইলে দ্রুত প্রশ্ন কর। আগামী 2.5 মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে যাব। কবিরের গলা শুকিয়ে এলো। জয় হেলান দিয়ে বসে থাকে দেওয়ালের সাথে। চোখ বুজে হেলান দিয়েই বলে, তোর কাইল ছুটি কই বড়া। তোর ভাবির একটু খেয়াল মেয়াল রাখিস। শালির আবার কেউ নাই, এতিম। ভাই এইবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাইর হলে আমি আপনি একসাথে বাইর হব। তাই নাকি? আমার পাপের 10% তোর আছে? তোর মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাচ্ছে, আর তুমি নিমক হারাম শালা পরের চ্যাংরার জানের গ্যারান্টি হয়ে বসে আছিস এখানে। কবির এতক্ষণে খেয়াল করে জয় আমিরের গলায় গামছার মতন একখানা ওড়না ঝুলছে। কবির লুকিয়ে মুচকি হেসে বলে, আপনি গেছিলেন মায়ের কাছে? জয় আচমকা চোখ খুলে তাকালো কবিরের দিকে। কাঁধে হাত রেখে বলল, যার পরিবার আছে তার জন্য পরিবারের ওপরে কিচ্ছু নাই কবির। তোর বাপ পঙ্গু, তোর মায়ের একমাত্র ভরসা তুই। আমি তোর ধ্বংসকারী, মূর্খের মতন আমার পিছনে জীবন ক্ষয় করতেছিস। তোর সৃষ্টিকর্তা 2 জন তোর প্রতীক্ষায় বসে আছে দরজা খুলে। আপনার প্রতীক্ষায় কেউ নাই? জয় অবাক হবার ভান করে হেসে ফেলল। আছে না কি রে? বলিস কি রে? আছে। ভুয়া কথা। আমার কোনো মা নাই। ভাই খালি মাই অপেক্ষা করে না, আর কেউ করে না।
আমি যখন খেলতে যেতাম এর ওর নাক ফাটিয়ে আসব, কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমার হাঁটুর চামড়া ছিলে দেবে, এই চিন্তায় আমির বাড়ির ব্যাটার বউ আমির নিবাসের ফটকের কাছে লাঠি নিয়ে দাঁড়ায় থাকত। কোনোদিন মারত না। আমি আমির বংশের চ্যাংড়া, আমারে মারের সাহসকার। তারপর আর কেউ করে নাই আমার অপেক্ষা। আপনি এখন আর সেই বাচ্চা নন। এখন যার করার কথা এই অবস্থায় মায়ের চাইতেও বেশি, সে আপনারে ঘৃণা করে ভাই। জয় মাথা দুলিয়ে হাসে। 2-4টে দোষ ফাঁকাই তো ভালো রে। আর একজন আছে, আপনি হামজা ভাইরে চেনেন ভাই? দুনিয়া উলট পালট করে ছাড়বে। জয় চোখ বুজে হাসে। আমার জন্য এই দুনিয়া নাকি আমার দুনিয়া? কবির: হুঁ ভাই। ধর, জিন্নাকে বড় সাহেব খুন করছে। কবির ছিটকে উঠল। অসম্ভব, হইতেই পারে না। চুপ শালা, আমি যতটা বিশ্বাস করি তাকে, তুই তার চাইতেও বেশি। হামজা ভাইয়ের জান আপনি, এইসব কথা মুখে আনতে নেই ভাই। ভুল বুঝছেন। ওই মোরসালিন মহান জঙ্গি কিছু ভুলভাল বুঝাইছে আপনারে। সঠিক কি? কবিরের কাছে এর উত্তর নেই। সে শুধু এই জীবনে হামজা ও জয়ের ভাঙন দেখতে পারবে না। তার আগে তার চোখ উপড়ে ফেলা হোক। জয়কে সে চিনতে পারছে না বলেই মনে হলো তার শরীরের অত্যাচারের ব্যথাগুলো আর অনুভূত হচ্ছে না। এখন শুধু তার খুব বুক জ্বলছে। ভাই, ভাবিরে ওই বাড়ি রাখছেন, ওইখানে ভাবিরে নিয়ে থাকার প্ল্যান আছে? তুই খুব খুশি মনে হচ্ছে। খুশি তো ভাই, এই জীবনে আপনার একটা সংসার দেখার চাইতে খুশির আর কি হইতে পারে? জয় ছাদের দিকে মুখ তুলে এক চোট হাসে। কার সংসার? আপনার আর ভাবির? ভাই, আপনি চাইলেই পারবেন। চাওয়া অন্যায়। এত জটিল কেন লাগতেছে সবকিছু? ধুর, সহজ কবে ছিল সেই তারিখটা বল। এইখান থেকে খালাস হওয়া শুধু সময়ের ব্যাপার। তারপর যাচ্ছেন তো নিজের বাড়ি, ভাবিও ওইখানে, সব সহজ হয়ে যাবে। এইখান থেকে খালাস হয়ে আমি ওইখানে যাব, তুই শিওর? কবির উপর নিচ মাথা দুলায়। জয় হাসল। আমার তীর্থে যাওয়ার সময় হয়ে গেছেলে পাগলা। বাঁচতে চাইলে আন্ডারগ্রাউন্ড হওয়া লাগবে, আর আমার সাথে যাইতে ও জীবনেও রাজি হবে না। আমাদের পথ আলাদা। তাইলে বিয়ে কেন করলেন? আমি করি নাই, হয়ে গেছে। বিয়ে করলে কসম ওরে করতাম না। কারে করতেন শুনি? অন্তত ওরে না। ও সুপুরুষ ডিজার্ভ করে কইবরা। আমি ও জন্য না, কিন্তু ও তো আপনার জন্য। জয় তাকায়, কবির মাথা দোলায়। হ ভাই, আপনি জীবনেও এমন কোনো চেংড়িরে বিয়ে করতেন না যে কুপুরুষ ডিজার্ভ করে। আমি চিনি না আপনারে। জয় কথা বলে না। কবির আবার বলে, আন্ডারগ্রাউন্ড হওয়া লাগে, ভাবিরে নিয়ে হন, জোর করে হইলেও। আমার আবদার এইটা আপনার কাছে। জয় হেসে ফেলল। জোর করে? কিসের ঠেকা আমার? আছে। আমার সাথে মিথ্যে বইলেন না ভাই। আপনি এইখান থেকে বের হয়ে ভাবির কাছে যাবেন। আমি জানি, আমিও চাই এইটাই। আমিও যাব আপনার সাথে। তারপর ভাবিরে নিয়ে হিলি বন্দর পার করে ভারতে, দরকার পড়লে নেপাল চলে যাবেন একদম। যতদিন না হামজা ভাই সব কেস সল্ট দেয়, ততদিন দেশে ফেরা নাই। বেশি দিন লাগবে না। তারপর ফিরে আমির নিবাসে চিরকাল বাড়ির ছেলে বউ নিয়ে বাড়ি ফিরবে না? জয় হ্যাঁ না কিচ্ছু বলল না। আনন্দে উদ্ভাসিত হয়ে আছে কবিরের মুখ। তার ক্লান্ত ক্ষতবিক্ষত মুখে শান্তির রেখা ফুটে উঠেছে। উপর হলের নির্দেশে জয়, আমির ও কবিরকে মাঝরাতের অন্ধকারে মুক্ত করে দেওয়া হলো পুলিশ ফাঁড়ি থেকে। জয় আমিরের শুকনো হাতে কিছুটা লাল তরল মাখানোর আছে। এসব কাজ উপরমহল করে না, জয় আমিরেদের দিয়ে করানো হয়ে থাকে। জয়, আমির ও কবির বড় ঘরের কাজ সেরে বেরোল তখন প্রকৃতিতে রাত 3টে। জয় আমিরের সাদা ধবধবে লুঙ্গিতে রক্ত, হাতের কবজিতেও, কপালের উপরেও। গলায় তখনও ওড়নাখানা ঝুলছিল। জয় সেই ওড়নায় রক্তগুলো মুছতে মুছতে রাস্তায় নেমে এলো। রাস্তায় একটা কুকুরও নেই। ঝিঝি পকারাও ভয়ে ডাকা বন্ধ করে দিয়েছে বোধহয়। কবিরের মেজাজটা থমকে ছিল। যা ঘটল বড় ঘরে তা কবিরকে খুব একটা সুখী করতে পারেনি বোধহয়। তবু কিছু একটা তাকে সপ্রতিভ করে। সে জয়ের কানে ফিসফিস করে বলে, এইভাবে ওড়নার মালিকের সাথে নিজেকে ঘষে পাপগুলো মুছে ফেললেও পারেন। জয় নিঃশব্দে হাসে। ওড়নার মালিক আমাকে এই অবস্থায় দেখে বড়জোর ঘেন্নায় একদালা থুতু ছুড়ে দিতে পারে। নিজেকে এগিয়ে দেবে না পাপের ভাগ নিতে। আর তুই আমাকে থুতু খাওয়াতেই নিয়ে যাচ্ছিস কবির। আমার এই মুহূর্তে একবার শুধু রাজধানী যাওয়া জরুরি। ওই শালি আত্মহত্যা করে নেবে, তবু এখন আর আমার সাথে যাবে না। আপনি রাইখে যাইতে পারবেন তারে এইখানে? সকালের আলো ফুটতেই যদি আপনার এনকাউন্টার করতে বাইর হয় পুলিশ শালারা, ওগরে মনে কখন কি চাপে কওয়া যায়। আবার চিরুনি তল্লাশির নাটক শুরু হইব। তারে কার কাছে রাইখে যাচ্ছেন? কবির জানে জয় আমির। রাজধানী হয়ে যদি জয় আমির আন্ডারগ্রাউন্ড হওয়ার পথে পাড়ি দেয়, তার ঘরবালিকে কোনো শর্তেই এখানে রেখে যাবে না। কিন্তু সত্যিই কি এই অবস্থায় সেই নারীটি ওই পিশাচকে গ্রহণ করবে? একটা সিএনজি পেলে ভালো হতো। কিচ্ছু নেই রাস্তায়। দুজন হেঁটে হেঁটে বাঁশের হাট বাজারের উপর পৌঁছল। আর একটু হেঁটে এগিয়ে যাওয়ার পথে শো করে একটা দ্রুতগামী কিছু কবিরের কানের গোড়া দিয়ে ছুটে গিয়ে সামনের চায়ের দোকানের বেঞ্চিতে বিঁধল বোধহয়। দূর থেকে পোলের সামান্য আলো অন্ধকারকে একটুও দূর করেনি।
জয় এক মুহূর্তের মাঝে কবিরকে এক ধাক্কায় ছিটকে দূরে ফেলে দিল। পরের মুহূর্তেই বিকট শব্দ করে পরপর দুটো বুলেট এসে জয় আমিরের শরীরে বিঁধল। একটা মাংসপেশি ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে গেল। জয় কুঁজো হয়ে পড়ল। মুখ থেকে ছিটকে একটা ভোঁটা আর্তনাদ বেরিয়ে এলো। তার পরক্ষণেই হেসে ফেলল সে। চোখ জ্বলছে, পানি ভরে উঠেছে চোখ দুটোতে। দম ফুরিয়ে এলো। বুকের মাঝখানে দলা হয়ে চাপ ধরে এলো। গলগল করে রক্ত বেরিয়ে মাটিতে পড়ায় অনেকটা ধুলো আটার মতো দলা পাকিয়ে মেখে উঠল জয় আমিরের রক্তে। জয় গা কাঁপিয়ে হাসে। সেই হাসিতে শব্দ নেই। হাঁটু গেড়ে বসে পড়ায় চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি ধুলোর উপর পড়ে। কারা যেন পেছন থেকে দৌড়ে পালিয়ে যায়। জয় দম নেওয়ার চেষ্টা না করলেও তার অবাধ্য শরীরটা নিস্তেজ হয়ে লুটিয়ে পড়তে চাইল না। দম নেওয়ার চেষ্টা করল। কবির এত্ত জোরে ডেকে উঠল, ভাই ভাই ভাই, জয় ভাই। সাঁতরে উঠে আসে কবির। জয়ের ঢলে পড়তে চাওয়া শরীরটা জুড়িয়ে ধরে। জয় আমিরের গা কাঁপছে। জয় হাসছে, প্রাণ খোলা হাসি হাসছে। বারবার দম আটকে এসে আবার নিঃশ্বাস টেনে নেওয়ার ফোঁস শব্দ হয়ে কবিরের প্রচেষ্টাকে ব্যর্থ করে জয় আমিরের শরীরটা ঢলে পড়ল ধুলোর ওপর। কবিরের শরীরের নিচের দিকে জয়ের রক্তে ভরে উঠল। জয় দেখতে পায় মৃত্যু চপল পায়ে এগিয়ে এসে তার শিওরে হাঁটু গেড়ে বসল। সে একবার শেষবার দম টানার চেষ্টা করে অস্ফুট স্বরে ডাকে, হামজা ভাই, বড় সাহেব, হাসপাতালে কবির, আমি তারে দেখতে যাব। মৃত্যু বড় যত্নে জয় আমিরের মাথায় হাত বুলি। শরীরে কি অসহ্য ব্যথা। শিরা উপশিরা ঝেঁটিয়ে রক্ত ছুটে যাচ্ছে ক্ষতের দিক। সেই কলকল ধ্বনি শুনতে শুনতে জয় আমির আরামে চোখ বোঝে। ব্যথা নেই আর কোথাও। রক্ত ঝরছে, তাতে আর যায় আসে না জয়। একটি বিস্তৃত জনমানবহীন মরুপ্রান্তর। হঠাৎই তার নিশীথের অন্ধকারে অবরুদ্ধ হয়ে উঠল। জয় সেখানে একা দাঁড়িয়ে। অনেকটা দূরে আবছা দেখা যায় ছোট্ট জয় আমির তার দিকে চেয়ে তাচ্ছিল্য করে হাসছে। তখনই একটি শুকনো লম্বা হাত জয়ের হাতটা শক্ত করে ধরে সঙ্গে নিয়ে হাঁটতে লাগল। নিশীথের অন্ধকার তখনও বেহায়ার মতো তাদের পিছু পিছু ভেসে আসছে। চলতে চলতে কিছু দূর পেরিয়ে সেই হাতের মালিক বলিষ্ঠ শ্যামরঙা এক দানব মানব হয়েও। জয় আরও অনেকটা পথ নিশ্চিন্তে হাঁটে সেই পুরুষটির হাত ধরে। কিন্তু হঠাৎই আকাশ ফোরে এক টুকরো বিদ্যুতের ঝলকানি জমিনের ওপর পড়লে সামান্য একটু আলোকিত হলো অন্ধকার মরুপ্রান্ত। চিরসঙ্গীর হাত ছেড়ে জয় বড় আগ্রহে এগিয়ে যায় নিভু নিভু আগুনের দিক। নিভু আগুন জয়কে ঈষৎ হেসে শুধায়, আপনাকে ফেরানোর দায় আমার ছিল না, তবু দু একবার চেষ্টা করিনি বললে মিথ্যে হবে। কিন্তু আপনি রাজি নন। আপনার পথ রুখার সাধ্য তো আমার নেই। আমি তাই আপনার পায়ে শিকল পরাব। আজ যারা শিকলে বন্দী তাদেরকে আমি মুক্ত আকাশের নিচে দাঁড় করাব। জয় হাসল। এতে আপনি জিতে যাবেন উকিল ম্যাডাম। আবার হার জিতের প্রশ্ন কেন জয় আমির? আপনি সমাজের জন্য দাবানলের মতো বিপজ্জনক। আপনার তাণ্ডব চলতে দিলে বনের পর বন ছারখার হয়ে আমার মতো অন্তরা জন্মাবে। তার না হতে হলে আপনাদেরকে এখানেই থামতে হবে। আমরা থেমে গেলে তোমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে তো? মানুষ চিরকাল বাঁচবে না জেনেও চায় অন্তত আর কটা দিন বাঁচতে। সমাজের সকল কীটপতঙ্গ নাশের সাধ্যি আমার কই। হাতের নাগালে যা আছে তারাই অন্তত সই। এটাকে নিজের পরাজয় ধরলে ধরুন, বাধা দেবার ইচ্ছে নেই। জয় হেসে বিড়বিড় করে আওড়ায়, পরাজয় আমার হলো বই, জেনে বুঝে সব ছাড়ি। বিজয়ের কৌশল রপ্ত আমার, তোমার তরে হারি। নিভু আগুন আপত্তি করে মৃদু হেসে মাথা দোলায়। জেনে বুঝে ছাড়ে, কারো তরে হারে, যে বা যেই জন। পরাজয় ছিল একক পরিণাম, জেনেছে আগে তার মন। জয় ভ্রু কুচকায়। সে নিজের পরাজয় সুনিশ্চিত জানার পর হার মেনেছে? এ কেমন কথা? সে চাইল বড় ঘরের বন্দীদেরকে রক্তে চুবিয়ে এলো। আবার এখন চাইলেই আরমিনের পরিবারসহ আরমিনকে জীবিত দাফন করে ফেলতে পারে। তারপর ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে মুক্ত পাপী রাজা হিসেবে নিজেকে ঘোষণা করতে পারে। অতঃপর বিজয় উল্লাসের নামে আরও শখানেক নরবলি সে দিতেই পারে। তাহলে পরাজয় কোনটা? নিভু আগুন তার কানে ফিসফিস করে যায়। আপনি চাইলেই জিততে পারেন, কিন্তু আপনি চেয়েও চাইছেন না। এই না চাওয়াটার চাইতে বড় পরাজয় আর কই। জয়ের মস্তিষ্ক এ পর্যায়ে শরীরে মরণ যন্ত্রণা টের পেল। এ ব্যথা তার পরিচিত, দেহে বিধে থাকা বুলেট বের করার ব্যথা। মরুপ্রান্তরের অন্ধকারটা গাঢ় হল। বলিষ্ঠ হাতখানা এখন বহুদূর পেছলে দাঁড়িয়ে। নিভু আগুনে রক্তের ছিটা পড়ছে, তাই তা আরও নিভু নিভু হচ্ছে। জয় খুব অস্থির হয়ে উঠল। তার পরাজয়টা কি? মরুপ্রান্তরে ধ্বনি উঠল, বরং তুই বল দেখি, বিজয় কোনটা? সীমাহীন পাপ করার ক্ষমতা থাকাটাই যদি বিজয় হয়, তুই বিজয়ী এক পাপের সম্রাট। কিন্তু একখানা সংসার, একটা জীবন, মানুষের মতো জীবন, নিজের ঠিকানা, পরিচয়, তোর আকাঙ্ক্ষিত সঙ্গিনী, নিজের বংশধর, কিছুই তোর হবার নয়। তবু তুই দাবি করিস জিতে যাওয়ার। বিজয়ের মর্ম না বোঝা নির্বোধ পাপিষ্ঠ। তোর পরাজয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোর অপেক্ষায়। জয় দেখে নিভু আগুন নিভে যাওয়ার শেষ ক্ষণেও হাসছে। অন্ধকার জয়কে পরম যত্নে আগলে নিচ্ছে ধীরে ধীরে। ব্যথার অনুভূতি ফুরিয়ে আসছে। বিজ্ঞানকে শুধালে বিজ্ঞান এটাকে মানব মস্তিষ্কের চেতনাহীনতা বলবে। ভদ্রলোকেরা বলবে মস্তিষ্কের মৃত্যু। সকালে কাস্টাডি রুমে বসে থেকে জয়ের খুব খিদে পাচ্ছিল। তার খিদে পেলে অমানসিক সব হিংস্রতা আর ভাবনা আসে।
যেমন কাস্টাডি রুমের চেয়ার টেবিলগুলো দেখে তার মনে হলো এগুলোকে ডুবো তেলে মচমচে করে ভেজে খেলে খুবই টেস্টি লাগবে। খানিক বাদে দুজন কনস্টেবল ধরাধরি করে পরাগকে নিয়ে এলো সেখানে। চেনা যাচ্ছে না চেহারা, নিজে দাঁড়ানো বা হাঁটার শক্তি নেই, যেন অনেকদিন পর কবর থেকে একটি মৃতদেহ তুলে আনা হয়েছে। অর্ধেকের বেশি মাংস ঝরে গেছে শরীর থেকে, সামান্য কিছু কঙ্কালের সাথে ছিঁড়ে ছিঁড়ে ঝুলছে। জয় পরাগকে দেখেই নাক চেপে ধরল। সকাল সকাল মুড নষ্ট। দরকার পড়লে আমার নামে আরও 15-20টা মামলা ঠুকে দেন, তবু এই ধরনের চামবাদুরের মুখোমুখি বসায় রাখবেন না স্যার, আমার খুবই বমি আসছে। পরাগ টেবিলের উপর মাথা রেখে নিস্তেজ গলায় আলতো হেসে বলল, তাইলে তুই মনে হয় পোয়াতি জয়, এতে আমার দোষ নাই। আজ পলাশ ও রাজন বেঁচে থাকলে পুলিশদের সাহস হতো না পরাগকে এভাবে টর্চার করার। থাকলে এতক্ষণে পুলিশদের পরিবারের কমপক্ষে 4-5টা মেয়ে লোক পলাশের জন্য ডেলিশাস ডিনার হতো। রউফ কাইসারকে দেখে জয় কপালে হাত তুলে সালাম ঠুকল। পরাগের কানে কানে বলল, দেখতে তো একদম ঝিঙ্কু হয়েছিস রে ফ্রগ। যাগ্গে, তোর শ্বশুরবাড়ির মেহমানদারি কেমন উপভোগ করলে দোস্ত? পরাগ হাসল। তোর টেস্ট করারই পথে, নিজেই টেস্ট করে বুঝে নিবি। আমার এত সৌভাগ্য কই রে পাগলা? পরাগ হাসে। তোর ভাগ্য খুলে দিয়েছি আমি। হ্যাঁ, পলাশ আজগরকে তুই মেরেছিস, তাই নাকি? কই, আমার তো মনে নেই। কিন্তু শিকার যখন করবি এতদিন ভাও খাইলি কেন? দে শালা মাওরা চোদা, আমার কৃতজ্ঞতা ফিরায় দে। কৃতজ্ঞ হয়ে তুমি আমার বালটা ফালাইছো, হুমন্দি পুত। তোর জন্য জান তো দিতে পারি না। তার সঙ্গে জয়ের সম্পর্ক আগে পরেই প্যাচ খাওয়া, তবু সে কেন শুরুতেই জয়ের নাম নেয়নি, এটা ভাবনার বিষয়। পরাগকে জিজ্ঞেস করলে সে বলবে সে জানে না, কিন্তু কারণ একটা আছে, অদ্ভুত কারণ। পরাগ তখন ছদ্মবেশী প্রশাসন কর্মকর্তা। একদিন তার মিছেমিছি কার্যালয়ে এক নারী এলো। তার চোখে চিকচিক করছিল ন্যায়ের তেজ, আচরণে বিচক্ষণতা। পরাগের বুকে ধাক্কা লাগল। তার মনে হলো, নারীটির বিশ্বাস অনুযায়ী সে আজ কেন সত্যিই মুস্তাকিন মহান নয়? সে কেন পারছে না নারীটির চাহিদা মতন ধর্ষিতা মেয়েটিকে ইনসাফ দিতে? আবার কিনা সে সেই পলাশের অনুগত জারজ ভাই যে এসবের পেছনে কাঠি নাড়ছে। এই পর্যন্ত পরাগ নিজেকে নিয়ন্ত্রণ করেছিল কোষে, কিন্তু যেদিন সেই নারীটিকেই আবার আরেকজন মুমতাহিনা হওয়ার জন্য পলাশের ডেরায় পাঠাতে হলো, সেই বিশ্বাসঘাতকতার অনুশোচনা কি আজও গেছে পরাগের ভেতর থেকে? সে কেন সেদিন সেই সরল বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি? কোন সুতোয় তার হাত বাঁধা ছিল? সেই সুতোর নাম যদি পাপ হয়, তো সেদিন কি করে সেই সুতো ছিঁড়ে তার সম্মুখে জিতে গেল জয় আমির? যেখানে জয় আমিরের পাপের সুতো যে তার চেয়ে 1000 গুণ শক্ত, পরিপক্ত, এমন তো কথা ছিল না। নারীটির কাছে জয় আমির মৃত্যুর মতো ঘৃণ্য। জয় আমিরের কাছে নারীটি কেবল একটি শিকার। অথচ সেই রাতে সম্মান বাঁচিয়ে এনে নারীটিকে জয় আমির বিশ্বাসঘাতক পরাগের হাতে তুলে দিয়ে একটুকরো বিদ্রুপ মাখা হাসি হেসে চলে গেছিল। এই সধিক্কার কি পরাগ ভুলতে পেরেছে আজও? সে জয় আমিরের কাছে বিশ্বাস ও ভরসার মামলায় হেরে যাওয়া আনাড়ি। পরাগের বুকে নারীটির জন্য অগাধ টান, সেই টানে পাপ নেই, এটুকু নিরেট। তবে সেই টান অদ্ভুত, একজন কাপুরুষ বিশ্বাসঘাতকের কলিজার টান কিনা। তাই ততদিন সেই নারীর ভরসাস্থল জয় আমিরকে কেড়ে নিতে পরাগের সাহস হয়নি, যতদিন না রূপকথার মামলা এসছে। পলাশ আজগরের খুনি হিসেবে সন্দেহের তীর রূপকথার উপর স্থির হয়ে যাচ্ছিল। তদন্তে উঠে এসেছিল, রূপকথা ছিল পলাশের কাছে অমানসিক অত্যাচারের শিকার। রূপকথার কাছে যথেষ্টর চেয়েও বেশি কারণ ছিল অসুস্থ পলাশকে খুন করে নিজেকে বাঁচিয়ে নেওয়ার। পরাগের সাথে রূপকথার সম্পর্ক আরও জটিল, সৎ ভাই বোন, প্রতিদ্বন্দ্বী। কিন্তু পরাগের না বলা আরও একখানা কথা আছে। পরাগ রূপকথাকে বোনের চেয়েও বেশি ভালোবেসেছে সেই ল্যাংটা কাল থেকে। সেই নারীটির জয় আমির আছে, রূপকথার আজ এক পরাগ ছাড়া কেউ নেই। পরাগ বলে দিয়েছে পলাশের খুনির নাম। জয় বলল, তুই এমনিতেও বাঁচবি না, তোর খয়রাতে আমি বোয়াল মাছ দিয়ে আলু ঘাটার অনুষ্ঠান করব। পরাগ মাথা নাড়ল, ওই জন্যই বলে দিয়েছি, তোর মরার ব্যবস্থা না করে মরলে নরকবাস হবে। নয়তো তুই কি জান্নাতুল ফেরদাউসে জাতি? তোর মতো ঠাউনা তীরে নরকে দিলেও তোর জায়গা হবে নরকের হাগাখানায়। পরাগ টেবিলের নিচ দিয়ে জয়ের পায়ের উপর দুম করে একটা লাথি মারল। রউফ এসে বসল দুজনের সামনে। জয় বলল, স্যার, এই উগ্রবাদী পাঠাটার এখনো ফাঁসি হয়নি কেন? আমি আপনাকে খুব ন্যায়পরায়ণ অফিসার বলেই জানি। আজই আমার সঙ্গে আপনার প্রথম দেখা। দেখা তো আমাদের আজরাইলের সাথেও জীবনে প্রথমবার আর একবারই হয়, তাই বলে কি মরার আগে আমরা তাকে জানি না? আপনাকে আমি নিজের আজরাইল বলছেন? জয় মুচকি হাসল, হতেই পারেন, সুযোগ দিয়েছি তো। না জয় আমির, আপনি নিজেকে খুব বেশি শক্তিধর ভাবলে আমি তার প্রতিবাদ করব। জয় ঠোঁট বাঁকালো, কোচের ছুরি কোচ কাটলে স্যার, আপনার মতো প্রতিবাদীরা একটু আধটু প্রতিবাদ করলেও মেনে নিতে হয়। ও সয়ে যাবে। খুব গভীর চোখে এবার দেখল রউফ জয় আমিরকে। রসিক গম্ভীর চেহারা, ক্লান্ত পরিশ্রান্ততায় কাতর, কিন্তু উদ্বেগ নেই একটুও। সেও কি জানে তার স্ত্রী তাকে ধ্বংসের কত কঠোর ফরত তৈরি করেছে? জানে বই কি, ওই গভীর বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে গভীর সতর্কতা আর বিচক্ষণতা। যখন কামরুজ্জামান ঝন্টু সাহেবের মার্ডার হয়, তখন আপনি কোথায় ছিলেন? সামনেই। রউফ হেসে উপর নিচ মাথা নাড়ল।
যা হোক, পেছন থেকেও খুন করা যায়। পেছন থেকে কুত্তা দাবড়ায় স্যার, আমি ধরলে সামনে থেকেই। বাই দ্য ওয়ে, আপনি 2-4টে করেছেন নাকি খুন পেছন থেকে? একটু অবাক অবশ্যই হল রউফ কায়সার জয়ের অকপট স্বীকারোক্তিতে। খানিক চুপ থেকে আচমকা জিজ্ঞেস করল, রাজন আজগরকে কেন মেরেছেন? রউফের উদ্দেশ্য ছিল হঠাৎই এমন প্রশ্নে ভড়কে যাবে জয়, কাচুমাচু হবে, কিন্তু অবাক হয়ে তড়াক করে মাথা তুলল পরাগ। জয় শুধু সামান্য ঠোঁট উল্টায়। একটুও ইচ্ছে ছিল না, কিন্তু জানেন, দুনিয়া কখনোই চায় নাই আমি পাপ কম করি। আরমিন যেদিন প্রথমবার বড় ঘরে পা রাখল, তখন জয় রাজধানীতে। সেখানকার একটি চেম্বারে রাজন আজবরের ব্যবসার মাল, মদ, অস্ত্র ও মেয়েলোক দেখে ফেলেছিল আরমিন। খবরটা জয় যখন জেনে আশেপাশে পাহারা বাড়িয়ে দিল, সেই পাহারাদারদের মাঝে বেশ কয়েকটা পলাশের ছেলে ছিল অবশ্যই। তারা রাজন আজগরকে কল করে জয় আমিরের স্ত্রীর স্পর্ধার কথা বলে দিল। সেবার দিয়ে রাজন আজগর 3বার শুনলেন জয় আমিরের স্ত্রীর দুঃসাহসিকতার গল্প। আগেও বহুমার হাতে চেয়েও পাননি, কিন্তু এবার আর না দেখলে চলছিলই না সেই মেয়েটিকে। জয়কে সেই সকালেই তিনি কল করে আবদার করলেন, তোর বউডারে তো লাগতো আব্বা, পাঠা দে। পলাশের কাছে বহুত শুনছি তার ব্যাপারে, সচক্ষে দেখতে না পাইলে কলজে তড়পাচ্ছে। আরমিন তখন বড় ঘরের লোহায় পা কেটে জ্বর এসে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে। জয় একবার আরমিনকে দেখে হেসে বলল, কলজে তড়পানো কোন বিশেষ ঘটনা না কাকা, কলজে তড়পাচ্ছে মানে হইল আপনি জিন্দা আছেন, নয়তো এতক্ষণে হরি বল। না না জয়, না, এই তড়পানি অন্যরকম রে, নিয়ে চলে আয়। ও জিনিস তো কবেই আমাগো সম্পত্তি হইছে, তুই খালি বারবার কায়ডা লিসোস। আমি তোরে স্নেহ করি, আমি আবার উল্টা কায়ডা নিলে কেমন দেখায় না। তুই নিয়ে চলে আয় আমার ফ্ল্যাটে, বুঝলি? জয় দীর্ঘ এক শ্বাস টেনে বলল, আচ্ছা, অপেক্ষা করেন তাইলে, আসতেছি। আজই আসিনো কি কাকা? পলাশ ভাইরে আগেই কিছু জানায়েন না, কাউরেই জানায়েন না। পলাশ ভাইয়ের জন্য খুব ডিমান্ডেবল ব্যাপার আমার বউ, বুঝলেন? তারে সারপ্রাইজ দেব, আপনি কিলাম বইলেন না আগেই। জয় আবার সেদিনই দুপুরে রওনা দিল রাজধানীর উদ্দেশ্যে। হামজাকেও জানালো না। রাত 11টায় ঢাকা পৌঁছে একটু ড্রিঙ্ক করে শহর ঘুরে রাজন আজগরের ফ্ল্যাটে ঢুকল রাত 1:30টার পর। 21 তলা ভবন। রাজন আজগরা থাকেন 14 তলার লেফট ইউনিটে। রাজন বললেন, কই রে, সেই মহিয়সী কই? বাপরে, দম বন্ধ করে দেয় মাঝে মধ্যে। কোত্থেকে পালি বাপ এরম কড়া মাল, কই সে? জয় ঠোঁট গোল করে খুব ধৈর্যশীলের মতো দীর্ঘশ্বাস ফেলে বলল, আনিনি কাকা। রাজন আজগর রসিকতা ভেবে হাসতে চাইলেন, কিন্তু তিনি জানেন জয়কে। বিভ্রান্ত হলেন। ধীরে ধীরে হিংস্রতা চাপতে লাগল ভেতরে। জয় খুব হতাশ কণ্ঠে বলল, আনিনি কাকা। যখন একটা সাধারণ মেয়ে ছিল, আমার চোখের বিষ ছিল, তখনই দেইনি আমি। আইজ তো সে আমির পরিবারের বউ, কোয়েশ্চেন অফ ফ্যামিলি ওনার কাকা। আপনি কি ঠিক করছেন আমির পরিবারের বউকে এই রকম সস্তাভাবে চেয়ে বসা? যেইগুলারে আপনি বেচাকেনা করেন, সে কি সেই রকম কিছু? শাহ, আপনি ওরে চাইলেন সেইটা সমস্যা না, সমস্যা হইল আপনি আমার পরিচয়ের ওপর হাত মারছেন। জয় উঠে দাঁড়ায় এই পর্যায়ে। আমি কে? রাজন আজগর বুঝতে পারছিলেন না পরিস্থিতি। জয় কি চায়? জয়ে রাজন আজগরকে খুব একটা শাস্তি দিয়ে মারল না। ভুলবশত একজন বয়স্ক মানুষ একটু বেয়াদবি করে বসেছে, এই আর কি। রাজন আজগরের বুকের ওপর উঠে বসে চোয়ালের এক পাশ দিয়ে একটি মাঝারি আকৃতির ড্যাগার গেঁথে দিল। এক পাশ দিয়ে ঢুকে অপর পাশের চোয়াল ভেদ করে বেরিয়ে গেল তা। জয় বলল, আমি জয় আমির। শি ইজ মাই লেডি, মাই বেটার হাফ, নাও দ্য হেরিটেজ অফ মাই ফ্যামিলি। কারবারের খাতিরে সব মাফ, কিন্তু ঘরের সম্মানে নজর রাখা মহাপাপ। কোনো লুট বাচ্চা তোর মতো এমন সাহস করলেই একদম জবাই করে ফেলব। আমি এখনো বেঁচে আছি। জয় করলও তাই। ড্যাগার দিয়েই রাজন আজগরের গলাটা ঘষে ঘষে কেটে ফেলল। ভোত আওয়াজ হয়ে কণ্ঠনালী দুভাগ হল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে জয়ের মুখ, বুক, শার্ট ও হাতে ভরে গেল। ঘাড়ের কাছে অল্প একটু চামড়ার সঙ্গে বাঁধিয়ে রাখল মাথাটা, যাতে তদন্ত ও দাফনের কাজে একটু সুবিধা হয়। পরাগ মাথাটা চেপে ধরে বসেছিল। তার কষ্ট লাগছে এমন নয়, কিন্তু অস্বস্তি হচ্ছে এক প্রকার, আবার সাথে অদ্ভুত এক প্রশান্তি। তার মনে হল, এটাই কি নয় পার্থক্য তার আর জয়ের মাঝে? জয় তার ঘাতিকিনিকে নিজে লাঞ্ছনা ও যন্ত্রণা দিয়ে আবার পদে পদে নিজের ঐতিহ্যে লালন পালন করেছে বরাবর, কিন্তু সে সেই নারীটির ওপর দুর্বলতা অনুভব করার পর জয় আমিরের মতো এই পাগলাটে দুষ্কৃতির আশেপাশেও যেতে পারেনি। এটাই কি কারণ নয় যে জয় আমির সেই নারীটিকে লাভ করেছে আর পরাগ কেবল নীরব এক প্রতারক? রউফ কিছুক্ষণ চুপচাপ দেখল জয় আমিরকে।
তবু এই লোকের স্ত্রীর এত নিরাসক্তি এই লোকের উপর কেন? গল্পটা কি কোনোদিন শোনা দরকার না সেই নারীটির কাছে? পরাগ দুর্বল গলায় আস্তে করে জিজ্ঞেস করল, তোর প্রতিদ্বন্দ্বীর খাতিরে বারবার এত কিছু করেছিস তুই? জয় হাসল। এক হেলেনের জন্য গ্রিকরা 10 বছর যুদ্ধ করেছিল ফ্রগ। সেই হেলেন কিন্তু চরিত্রহীনা এক ঘাতিকিনী নারী ছিল, যার জন্য গ্রিক বীরদের রক্তে ধুয়ে উঠেছিল ট্রয় নগরী। কারণ সে ছিল রানী, গ্রিকদের সম্মান। পরাগ হেসে উঠল, তোর অবাধ্য রানী। জয় ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে হাসল। রানী কখনোই রাজার প্রতি ততটা অনুগত হয় না যতটা রাজ্যের প্রজারা। তবেই সে রানী। আর রানী ছাড়া রাজ্য আর রাজা দুটোই চাবিহীন তালার মতো, হয় অবরুদ্ধ, নয় চূর্ণ বিচূর্ণ, অথবা অকেজো অসম্পূর্ণ। পরাগ অদ্ভুতভাবে হেসে মাথা দোলায়। সব রাখ, তবে হেলেনের খাতিরে তুই যদি অ্যাকিলিস হতে যাস, তোর তাহলে মৃত্যু সুনিশ্চিত, তোর রাজ্যেরও ধ্বংস, জেনে রাখ। কোন শালা চিরকাল বাঁচতে জন্মেছে রে? একটা বুলেট জয়ের ডান হাঁটু থেকে বেশ কিছুটা ওপরে বিঁধেছিল, আরেকটা অন্ধকারের বদৌলতে বুকে না লেগে হাতের বাহু ছিঁড়ে বেরিয়ে গেছে। কবিরের দেহের বিভিন্ন স্থানে তখনও থকথকে ঘা, তার ওপর জয়ের রক্ত শুকিয়ে লেপ্টে আছে। দুর্ঘটনার সময়টা অসময় ছিল। সেই অসময়ে বাঁশেরহাট মোড় থেকে আব্দুর রহিম মেডিকেল কলেজে জয়ের দেহ পৌঁছানো কবিরের জন্য দুঃসাধ্যই হয়ে উঠেছিল বটে। কবিরের হঠাৎই মনে হল, বড় ঘরে জয় যা করেছে ঠিক করেছে। এই জয়ের আছে কি আর কি হামজা ছাড়া? আজ হামজা থাকলে দিনাজপুর সদর এলাকায় কাঁপন ধরে যেত এই শেষ রাতে। সেই হামজার উপর হামলা করা লোকদের সাথে জয়ের ওই ব্যবহার একদম ঠিক। কবিরের শরীরটা থরথর করে কাঁপছিল। জয়ের রক্তের দানা এত ভারী কেন? হাসপাতালে গিয়েও কবির হামজার দাপটের কমতি অনুভব করল। তার কথায় কেউ তোড়জোড় করে জয়কে এই অসময়ে অপারেশন রুমে শিফট করছে না। হামজা এসে দাঁড়ালে হাসপাতালের জড়ো বেডগুলো সচল হয়ে উঠত। ডাক্তার বললেন, রক্তক্ষরণের মাত্রা অতিরিক্ত, এ অবস্থায় অপারেশন ঝুঁকিপূর্ণ। অপারেশন শেষে সেন্স না ফিরলে আমাদের কিছু করার থাকবে না। কবির হাতের কবজি এগিয়ে দিল। ওই ডাক্তার, কি মনে হয় আপনার? আমার শরীরে কি রক্ত নাই? নেন নেন, এই যে রক্ত নেন। কতখানি লাগবে? কয় ব্যাগ? কবিরের পাগলামিকে অগ্রাহ্য করে ডাক্তার বললেন, রোগীর রক্তের গ্রুপ ও নেগেটিভ, রেয়ার এনিওয়্যার। দ্রুত জোগাড় না করতে পারলে রোগীর কোমায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেন্স ফেরার নিশ্চয়তা দিতে পারছি না। যা করার দ্রুত করুন। কবির কি করবে এবার? সে অনেকক্ষণ হাসপাতালের মেঝেতে পা ছড়িয়ে বসে রইল। ও নেগেটিভ রক্ত দুনিয়ায় বিরল। এই রক্ত নেই দুনিয়ার মানুষের। পরে তার মনে পড়ল, জয়ও তো নেই দুনিয়ায় অহরহ। আরও মজার ব্যাপার হল, ও নেগেটিভ রক্তওয়ালা সবাইকে রক্ত দিতে পারলেও সে নিজে শুধু ও নেগেটিভ রক্ত নিতে পারবে, আর কারুরটা না। এটাও কি জয়ের ভালোবাসার মতো? কিন্তু জয়কে হামজা ভালোবেসেছে, ভালোবাসতে পেরেছে পাগলের মতো। তার রক্তের গ্রুপও ও নেগেটিভ। কারণটা বোধহয় এটাই। ছেলেদেরকে বিকেল পর্যন্ত থামিয়ে রাখল কবির এই খবর হামজাকে দেওয়া থেকে। হামজা উন্মাদ হয়ে উঠবে এই খবরে, যেখানে সে নিজেও জখম। কিন্তু বুলেট অপসারণ করে জয়কে বেডে দেওয়ার কয়েক ঘণ্টা পরেও সে চোখ খুলে তাকিয়ে হেসে উঠল না। দিনাজপুরের পুলহাট পুলিশ ফাঁড়ি থেকে রাত 1টায় দুজন বেরোল। জয়ের ডান হাতে হ্যান্ডকাফ ঝুলছে তখনও, কেবল বাম হাতটাকে মুক্ত হয়ে দেওয়া হয়েছে। পাশের চায়ের দোকানে ঢুকে দোকানির কাছে 1 প্যাকেট সিগারেট চাইল। দোকানি সিগারেট দিলে হুড়হুড় করে বেরিয়ে আসছিল খুপড়ি থেকে। পেছন থেকে ডাকে দোকানি, আমার ট্যা দিবা না? বাকি খাইলাম, পরে টরে দেব, ট্যা নাই আমার কাছে। ওহ, মনেই নাই, 100-2 টাকা ধার দেন তো, গাড়ির ভাড়া নাই আমার কাছে। দোকানি চোখ গোল্লা করে বলল, সে বুঝল না, এই ছেঁড়া কি কয়? এক তো বাকি সিগারেট, তার উপর টাকা ধার। জয় এগিয়ে গিয়ে দোকানির কানের কাছে বলল, আপনার দোকানে কোনোদিন চাঁদা তুলতে আইসে আমার চ্যাংড়ারা? দোকানে নিজের ভালো বোঝে, এসেছে বললে বিপদ হতে পারে বুঝে ঘাড় নাড়ল। না, আহে নাই। সে মূলত জানে না জয়ের চ্যাংড়ারা তার কাছে চাঁদা খেয়েছে কিনা। জয় বলল, ব্যাস, শোধবোধ। যদি ধরেন টপকে মপকে যাই, এই টাকার দায় আবার মাথায় রাইখেন না, মাফ করে দিয়েন। রাস্তায় চলার সময় সিগারেট টানতে টানতে গান ধরল, আয় আমার ডিস্কো ড্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার। পথে ডাবে ভরপুর নারকেল গাছের দেখা মিলল। মাস 6 কোনো নারকেল গাছে হামলা দেওয়া হয় না। শুধু চেহেলগাজী ইউনিয়ন নয়, দিনাজপুর সদরের প্রায় সব গাছের নারকেল তাদের পেটে যায়। গাছওয়ালা সন্ধ্যায় নারকেল গুনে রাখে, সকালে গাছ পরিষ্কার। পেঁপে, পেয়ারা, আমের ক্ষেত্রেও ঘটনা এক। পরস্পরের সাথে চোখাচোখি হয়ে হাসে দুজন। হুট করে জীবনটা গম্ভীর হয়ে গেছে। আগে জটিল ছিল, কিন্তু ছিল ছন্ন ছাড়া। এখন ভারী হয়ে গেছে। বাড়ির রাস্তা তুলনামূলক বেশি গুমট লাগল, যেন কিছু ঘটেছে বা ঘটবে নিশ্চয়ই। সে যে আশঙ্কা করে বাড়িতে ঢুকল, তার সূক্ষ্ম চিহ্ন ছিটি আছে স্থানে স্থানে।
গতরাতে তাকে নিয়ে যাওয়ার পরপরই উন্মত্ত দল রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে গেছে। বাড়ির পাহারায় যে দু একজন রয়ে গেছিল তাদেরকে পেল বাহির বাড়ির খোলা বারান্দার এক কোণে। ভয়ানক জখম তারা। হামজার নির্দেশে সবসময় পরিপাটি পাটুয়ারি বাড়ির আঙিনায় লণ্ডভণ্ড হাল জয় অন্ধকারেও টের পেল। অনেকগুলো পায়ের বিক্ষিপ্ত পদচারণা চলেছে বারবার। এমপির দুটো ছেলে দৌড়ে এলো কোত্থেকে যেন জয়কে দেখে। জয়কে ঘুরে ঘুরে সব দেখালো। বড় ঘরের বাইরের লোহার দরজা হাতড়ালো। পুরনো বিশাল তালাখানা ভেঙে নিচে পড়ে আছে। আর শাবলটাও সিটকিনিতে নতুন তালা লাগানো। জয় হেসে উঠল একচোট। অসুস্থ কবির বোঝার চেষ্টা করছিল সবকিছু। ভাই, এই সব কারা করতে পারে? মুরসালিনের শুভাকাঙ্ক্ষীরা? জঙ্গির দল? জয়ের আন্দাজ বাস্তবের চেয়ে শক্তিশালী। সে মাথা নেড়ে হেসে বলল, হ্যাঁ, আনসারি মোল্লা মনে হয় কবির। মজার ব্যাপার কি জানিস? আমার ঘরওয়ালির আয়োজনেই সব। চমকে উঠল কবির। ভাবি? জয় সেই শাবল দিয়েই দোতলার সদর দরজা খুলে বাড়িতে ঢুকল। রিমি চাবি কোথায় রেখে গেছে জানা নেই। রুমে ঢুকে লুঙ্গি পড়তে পড়তে কবিরকে বলল, বড় সাহেবের রুমে যা। বেডসাইড টেবিলের ড্রয়ারে চাবি আছে। দেখ আবার সেখানে আছে নাকি মুরসুর শুভাকাঙ্ক্ষীরা সঙ্গে নিয়ে গেছে। আমি? ইতস্তত করে কবির। যা শালা, ভাবি নাই এখন যা। সে তো সেই আমির নিবাসেই আন্দাজ করেছিল অন্তু ভয়ানক কিছু ঘটিয়েছে, কিন্তু সেটা এত কিছু তা ভাবার ফুরসত পায়নি। হেসে ফেলল সে। ঘরে সে আসলেই এক ঘাতিকিনিকে পালছে। এত নিখুঁত পরিকল্পনাকারী তার স্ত্রী, এটা ভেবে গর্বে বুক ফুলাতে গিয়ে আবারও হেসে ফেলল। যোগ্য স্বামী, থুক্কু, যোগ্য আসামির যোগ্য বউ, না, আইনজীবী। বড় ঘরে ঢুকল জয়, ৩-৪খানা মদের বোতল সঙ্গে নিয়ে। তার গ্লাসে ঢেলে পানি অথবা মদ কোনোটাই পান করার অভ্যেস নেই। পানি জগ ধরে, মদ বোতল ধরে। সিঁড়ির তালা বাইরে থেকে ঠিকঠাকই বন্ধ। সিঁড়ি পেরিয়ে প্রথম ইউনিটে পা রাখতেই খচ করে পায়ে কিছু গেথে গেল। জয় কবিরকে ধাক্কা দিয়ে সামনে সরিয়ে বলল, সাবধান, শালারা মনে হয় কালা জাদু করে রেখে গেছে। লাইট মাইট সব ভেঙে অন্ধকার করে কালা জাদু করছে, বুঝলি? আন্দাজ মতো বড় ঘরের স্পটলাইটখানাও ভাঙা পেয়ে ভেতরে আরও আত্মবিশ্বাস টের পেল জয়। বহুদিন পর অসুস্থ শরীরে বড় ঘরে ঢুকে কবির অস্বস্তিতে বুটিয়ে যাচ্ছিল। আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে চমকে উঠল। জয় মদের বোতলের মুখে দিয়াশালাই মেরেছে। নীল আগুন জ্বলে ওঠার সাথে সাথে মুখে হুঁ 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 রকমের আওয়াজ করে ছুঁড়ে মারল সামনের দিকে। উন্মাদের মতো কাজ। সামান্য আলায় দৃশ্যমান মেঝেতে লুটিয়ে থাকা কয়েকটি দেগুলোর পশম ছুঁয়ে ছুটে গেল বোধহয় বোতলটা। বিকট আওয়াজে ভেঙে কাঁচগুলো ছিটিয়ে গেল চারদিকে। জয় খুশিতে হাততালি দিয়ে উঠল। সবগুলো হাত ছাড়া হলে সে নিজেকে সামলাতে পারত না। আজ তার রক্ত চাই চাই। দ্রুত চার্জার লাইট জ্বালায় কবির। জয় খুঁড়িয়ে এগিয়ে গিয়ে মুরসালিনের সামনে বসে। কবির আতকে উঠল। পায়ের তালুতে ৩ ইঞ্চি মতো ফেড়ে গেছে। এক টুকরো কাঁচ বিঁধে আছে। জয় একটানে তা তুলে ফেলল। রক্ত ছিটে এলো খানিকটা। সেই ক্ষততে গপ গপ করে খানিকটা মদ ঢালল। অ্যালকোহল ভালো জীবাণুনাশক। মুরসালিন সহ ৪ জন যুবক ও আব্দুল আহাদ এবং তার সমবয়সী ৩ জন কিশোর এখন বড় ঘরের বাসিন্দা। তারা বিগত ২ দিন পানি ও খাবারবিহীন। এ বাড়িতে তাদের একজন মমতাময়ী ছিল, সে আমির নিবাসে বন্দিনী। পিপাসায় কাতর প্রাণগুলোর শক্তি নেই সামান্য মাছিকেও প্রতিহত করে হাত নাড়ে। যুবক ৪ জন অচেতন। ওদের শরীরের ক্ষততে ইনফ্রাকশন ধরে গেছে। সেখানে মাছি উড়ে বদরক্ত ও পুজের গন্ধ শুকছে। জয়ের সামনেই মুরসালিন বমি করে ফেলল আবার। শুধু পিচ্ছিল মিউকাসের থকথকে রক্ত উঠে এলো। জয় জিজ্ঞেস করে, তুই যাসনি কে মুরসালিন? আমার টানে রয়ে গেছিস? মুরসালিন কথা বলতে পারল না। জয় বোতল খুলে বসল। একেবারে ঢক ঢক করে এক বোতল শেষ করে ছেলে দুটোকে দেখে বলল, এই 4টেকে পাশের ঘরে নিয়ে যা। জয় পিছে পিছে গিয়ে কুকুরগুলোর সামনে পরিবেশন করে এলো দেহগুলো। কুকুরগুলো মাংস খেয়ে অভ্যস্ত, পিটবুল, নামকরা মাংসাশী জাত। তারা জয়ের কাছে আসার পর থেকে প্রায় সময়ই ক্ষুধার্ত থেকেছে। আজ 4টে রক্তাক্ত আদমরা মানবদেহ পেয়ে খুবই সন্তুষ্ট হল জয়ের ওপর। ছেলে দুটো কক্ষের দরজা বাইরে থেকে আটকে দিল। কবির দাঁতের মাড়ি শক্ত করে চোখ বুজে রইল। জয়ের অনেক কর্মকাণ্ড আছে যা তাকে ভীত ও অপ্রস্তুত করে তোলে। পাশের ঘর থেকে রক্ত ঠান্ডা করা আওয়াজ আসছিল। তাজা রক্ত মাংস ছিঁড়ে ছুটে আসাও 4টে ক্ষুধার্ত কুকুরদের টানা হেঁচড়ার আওয়াজ মিশে একটা অসুস্থ পরিবেশ তৈরি হল। মুরসালিন তবু অনর বসে রইল, দেওয়ালের সাথে হেলান দিয়ে। সে শুধু আন্দাজ করার চেষ্টা করল, আজ আনসারির কথায় সেও যদি যেত ওদের সঙ্গে, জয় ঠিক খুঁজে বের করত ওদেরকে, তাহলে জয়ের ব্যবহার কেমন হতো? একসময় ওপাশের ঘরের আওয়াজ কমে এলো। জয় আর দেখলও না কুকুরগুলো তৃপ্তি পেয়েছে কিনা, তাদের ক্ষুধা মিটেছে কিনা, অথবা শিকারগুলোর শরীরে আর কি পরিমাণ মাংস অবশিষ্ট আছে, আর কয় বেলা তারা নিজেদের ক্ষুধা নিবারণ করতে পারবে দেহগুলো থেকে। সে আরাম করে বসে আরও খানিকটা মদ পান করল। এরপর মুরসালিনকে জিজ্ঞেস করল, মরার আগে একটা প্রশ্নের জবাব দে। জিন্নার সাথে কি হয়েছিল?
হামজা ভাইয়ের কাছে জিজ্ঞেস করার সুযোগ এখনো হয়নি। তুই বল। মুরসালিন কাশল বেশ কয়েকবার। হাত দুটো মাথার নিচে দিয়ে আস্তে করে শুয়ে পড়ল মেঝের ওপর কাত হয়ে। নাক দিয়ে রক্ত আসছে। শরীরটা, বিশেষত হাত দুটো থরথর করে কাঁপছে তার। সেই হাতে সে নিঃশব্দে জয়ের দিকে এক টুকরো কাগজ এগিয়ে দিয়ে বলল, আম্মাকে দিবি এটা। জয় উত্তর পেল না। মুরসালিন আরাম করে পড়ে রইল নিজের বিধ্বস্ত দেহাখানা নিয়ে। চোখ বুঝলে একটা সুন্দর মৃত্যু তাকে ডাকছে। সেখানে হাহাকার নেই, বন্দিত্ব নেই, নেই রক্ত, শরীরের চিৎকার, নেই নিপীড়ন, ক্ষমতার তুলনা। মুরসালিনের কানে এখন আর ইমদাদ, তৌফিক, নাইমদের আর্তনাদ আর কুকুরদের ভোজের আওয়াজ বাজছে না। ওরা এখন মুরসালিনের চেয়ে সুখী। মুরসালিনের দুর্ভাগ্যের ওপর নিশ্চয়ই হাসছে, কেননা মুরসালিন এখন চোখের সামনে 3 কিশোরের মৃত্যু দেখার সম্ভাবনা নিয়ে বসে। এই ভার থেকে ওরা মুক্ত হয়েছে। তৌফিক, আব্দুল আহাদ ও হাবিবুল্লাহকে কোনো ক্রমেই নিয়ে যাওয়া যায়নি। তারা মুরসালিন ভাইকে রেখে যাবে না। ওদের বোকামির ওপর মুরসালিন হাসল। ওরা কি জানে না মুরসালিন ভাইয়ের সাধ্যে নেই ওদেরকে রক্ষা করার? মুরসালিন একটা পাপ করল। সে নিজের মৃত্যু আগে চাইল। এটা মহাপাপ কিনা জানে না মুরসালিন, কিন্তু চোখের সামনে ছোট ছোট কিশোর প্রাণগুলো ঝরে যাওয়া দেখার সাহস মুরসালিনের নেই। কিন্তু দেখতে হলো। জয় 4টে গুলি খরচা করল তৌফিক ও হাবিবুল্লার খাতিরে। আব্দুল আহাদের চোখ দুটো জল জল করে জ্বলছিল তখনও, কিন্তু কখন যা তা জলে টসটসে হয়ে উঠল। তার আব্বা নেই। মায়ের আরেক ঘরে বিয়ে হয়েছে। নানির বড় সাধ ছিল আব্দুল আহাদ হাফেজ হবে, বিশাল বড় ধার্মিক হবে। নানির হাঁপানি আছে। সে শেষবার নানির কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় আসার পথে নানিকে বলেছিল, এবার আসার রমজানের ছুটিতে বাড়ি আসার সময় মুরসালিন ভাইয়ের কাছ থেকে 100 টাকা নিয়ে তোর জন্য একখানা নতুন ইনহেলার কিনে আনব। সারা দিন হুকুর হুকুর করে কাশিস। কেনা হলো না। নানিকে তার দেখা হয়লা কতগুলো মাস। আচ্ছা, নানি কি আর তাকে মরা আহাতকেই দেখতে পাবে? সে মুরসালিনের সামনে গিয়ে বসে বুক পেতে দেবার মতো তাকিয়ে রইল। তার একবার ওই আপাটির কথা মনে পড়ল। তার মনে হলো ওই আপাটি এখন থাকলে নিশ্চয়ই এই জয়কেই গুলি করে মেরে ফেলত। তবু আব্দুল আহাদ আর মুরসালিন ভাইয়ের কিছু হতে দিত না। জয় খুব আন্তরিক ভঙ্গিতে হেসে আব্দুল আহাদকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। তার লম্বা দেহের তুলনায় আব্দুল আহাদ জয়ের বুক পর্যন্ত লেপ্টে রইল। এক হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে রেখে পিঠের ঠিক বাম ভাগে, যেখানটায় সামনের দিকে হৃদযন্ত্র থাকে, সেইখানে মুজেল ঠেকিয়ে ট্রিগার চাপল। আব্দুল আহাদের হৃৎপিণ্ড ফুঁড়ে এসে সবটুকু রক্তই জয়ের বুক, লুঙ্গি, মুখ, হাতে ভরে গেল। জয় চোখ দুটো বুজে তার অটো সেমি বেরেট 92 FS পিস্তলের আরও 4খানা গুলি বড় তৃপ্তির সাথে আব্দুল আহাদের দেহকে সামান্য আলগা করে বুকে বিধাল। তার ঘরওয়ালি তার সাথে যে বিরোধিতার আয়োজন করেছে, তাতে আব্দুল আহাদের ওপর ঘরওয়ালির স্নেহের ভাগ অনেকটা। এদেরকে মুক্ত করার জন্যই এত আয়োজন। তাই জয় সেই আব্দুল আহাদের দেহটাকে তৃপ্তিমতো ঝাঁঝরা করল। উন্তু জানলে নিশ্চয়ই বলতো জয় আমির মানসিকভাবে অসুস্থ। পলাশকে পাগল বলা জয় আমির নিজেও স্যাডিস্ট। আব্দুল আহাদের দেহটাকে জয় ছেড়ে দেওয়ার পরেও পড়ল কয়েক মুহূর্ত বাদে। কে জানে মৃত্যুর আগে কেন আব্দুল আহাদ আরমিনের ওড়নাখানা মুঠোয় চেপে ধরেছিল? হয়তো সব নারীতে মা লুকিয়ে থাকে তাই, আর তাদের আবরণের আঁচলে মমতার গন্ধ। এতিম আব্দুল আহাদ শেষবার সেই মমতাটুকুই অন্তুর ওড়নার প্রান্তে খুঁজেছিল, যে ওড়নার জয় আমির বুক ছুঁয়ে ঝুলছিল তখন। জয় মুরসালিনকে মারল না। মুরসালিনকে অতগুলো ছোট ছোট প্রাণহারা দেহের মাঝে নরকের মেঝেতে শুইয়ে রেখে লুঙ্গির নিচপৃষ্ঠে হাতের রক্ত মুছতে মুছতে বেরিয়ে এলো বড় ঘর ছেড়ে। আরমিনকে নিয়ে তাকে দেশ ছাড়তে হবে আজ রাতেই। তার কাছে এমপির কাজ ছিল বড় ঘরে লাশ বেছানো। তা সম্পন্ন হবার পর এমপি আর কেন ছাড় দেবে তাকে অথবা আরমিনকে? হঠাৎ জয় ফিরে এলো। এক হাঁটু গেড়ে বসে দায়সারা হাতে মুরসালিনের মাথাখানা উরুতে ঠেকিয়ে ঠোঁটের কাছে পানির গ্লাস ধরে বলল, হাঁ কর। 3 দিন পর সামান্য একটু পানি খাদ্যনালী পেরোতেই গল গল করে রক্ত বমি উঠে এলো। জয়ের লুঙ্গিতেও লাগল। তাতে একটুও হেলদোল হল না জয়ের। সে আরও খানিকটা পানি মুরসালিনকে পান করাল। উঠে যাওয়ার সময় বিড়বিড় করে বলল, আত্মত্যাগের কুরকুরানি যাদের থাকে তাদের তোর মতো দড়ি ছিঁড়ে গোয়া মারা খাওয়া ছাড়া আর কি? কাল পালাসনি কেন? আমি কি মহান এখন তোকে নিজ হাতে ছেড়ে দেব? মুরসালিন বুঝল সে খুব শীঘ্রই চেতনা হারাবে। তার মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও যন্ত্রণা শুরু হয়েছে। দম আটকে আসছে। তবু সান্ত্বনা পায় বাকি শিশুরা নিশ্চয়ই এতক্ষণে মায়ের আঁচল ছুঁয়েছে। বন্দি মুরসালিনকে সত্যি জানাবে কে? গতরাতটা শেষ সুযোগ ছিল আনসারি সাহেবের জন্য। হামজা হাসপাতালে, জয়কে অ্যারেস্ট করবে রাউফ কায়সার। সেই ফাঁকে কিছু না করতে পারলে জান যাবে সবার।
বাড়ি পাহারায় তখনও বেশ কয়েকটা ছেলে থাকার পরেও এলেন তিনি। হাতাহাতি হল, ধাতব অস্ত্র চলল টুকটাক। বিশাল প্রাচীর ঘেরা হামজার নগরী ওটা। তার একপাশে স্বচ্ছ পুকুর, ওপর পাশে বাসভবন, সামনে ওয়ার্কশপ, পেছনে পচা পুকুর, যেখানে হামজার মেশিনের বর্জ্য পদার্থ যায়। আশেপাশে কেউ নেই ভেতরের আওয়াজ শোনার জন্য। রাত 10টা বাজতেই হামজার বাড়ির কয়েক গজ দূরত্বে লোক চলাচল কমে আসে। এসব বাড়ির শব্দরাও জানের শিকারী। এসব বাড়ির সামনে দিয়ে হাঁটতে হয় বোবা ও কালাদের। যে লোক কানে শোনে ও কথা বলতে পারে, তার উচিত না রাতে বাড়ির আশেপাশে ঘেঁষা। কত রকমের শব্দ হতে পারে। সেসব শুনে ফেলার পর আর কোনোদিন দুনিয়ার কোনো আওয়াজ না শুনতে পাওয়ার সম্ভাবনা সিংহভাগ। কারণ প্রাণ না থাকলে কান আর জাবান কাজ করে না। ছেলেরা কয়েকজন ধরাশায়ী ও আহত হল। কোনো রকমে বাচ্চাগুলোকে বের করে এনে ছোট্ট একখানা মালগাড়িতে তোলা হলো। তখন আনসারির হৃদযন্ত্রে কেউ হাতুড় ঠুকছে। আনসারি সাহেব অতি দুঃখে বোকা বনেছেন কিনা জানা নেই, কিন্তু তিনি ভাবলেন মালগাড়িতে যখন তোলা হয়ে গেছে ওরা ওদের বাড়ি বোধহয় এবার পৌঁছাবে, কিন্তু মুরসালিন যাবে না। তিনি কেঁদে ফেললেন। দাড়ি ভিজে উঠল। মুরসালিন ওনার হাত দুটো জড়িয়ে ধরে কপাল ঠেকায়। চাচা, আজ আমি ওদের সাথে গেলে ওরা বাড়ি ফিরেও স্থায়ী হবে না। আমার খোঁজে খোঁজে ঠিক আবার ওদের জায়গা এরকম কোনো কালকুঠাই হবে। হামজারা আমাকে বন্দী অথবা মৃত না দেখা অবধি সামান্য শান্তও হবে না। আপনি ওদের জীবন ঝুঁকিতে ফেলবেন না আমায় বাঁচাতে চেয়ে। এই তো বেঁচে আছি। আমি এই চিঠিটা নিয়ে গিয়ে বড় হুজুর সাহেবের কাছে দেবেন। উনি যেন মাদ্রাসাসহ সকল কার্যক্রম বন্ধ করে দেন। আর একটা প্রাণের ভার ও বইবার সাধ্য এই ভঙ্গুর কাঁধে নেই। আমি আমার রবের কাছে কি জবাব দেব? ওরা অনেক কোরআন শিখেছে, এবার বেঁচে থাকুক। নারায়ে তাকবীর। বাকিরা উচ্চস্বরে বলে উঠল, আল্লাহু আকবার। সবাই উঠল আনসারি সাহেবের সাথে। কেবল গেল না 4 আধমরা যুবক ও 3 পাগল কিশোর। মুরসালিন ভাইয়ের সাথে টুকরো টুকরো হয়ে যাবে, তবু ভাইকে না নিয়ে ফিরে যাবে না। আনসারি সাহেব বেরিয়ে গেলেন। তার সেদিন রাতের সরলতার ওপর ধিক্কার দেয়াই যায়। তার মালগাড়ি আটক হল এমপির কাছে 4 মাথার মোড়ের অদূরে। সকাল সকাল পুলিশ এসে তাকে এমপির ডেরা থেকে দেশদ্রোহী হিসেবে ও তার সাথে আসা জওয়ানদেরকে লাল কমলা ইয়াবা বড়ি পাচারকারী হিসেবে ধরে নিয়ে গেল। মালগাড়ি থেকে বাচ্চাগুলোকে নামিয়ে নতুন নরক এমপির বাড়ির বেসমেন্টে জায়গা দেয়া হলো। মালগাড়িটা থানার হেফাজতে গেল স্মাগলিং ভেহিকলস হিসেবে। সেদিন রাতের গল্প শেষ। পরদিন রাতে এমপি সাহেবের মন মতো ঘটনা ঘটতে গিয়েও ঘটেনি। রোজ পরিকল্পনা একমতো কাজ দেয় না, এই এক সমস্যা বটে। আগের রাতে যেভাবে চমৎকারভাবে কতকগুলো জঙ্গি উনি শিকার করেছেন, পরদিন রাতে সেরকম নিখুঁতভাবে তার লোক জয় আমিরকে আজরাইলের হাতে তুলে দিতে পারেনি। জারজটা এখনও হাসপাতালে পড়ে আছে। সমস্যা হলো ছোকরারা ঘিরে আছে কেবিন, নয়তো ওখানে গিয়েই শেষ আশাটুকু রদ করে আসলে নিশ্চিন্ত হতে পারতেন তিনি। এখন জয়ের মরা বাঁচা গলার কাঁটার মতন বিধে আছে গলায়। এমপি সাহেব তাই খুবই খুশি হতে চেয়েও পারছেন না। সমস্যাটা হলো কবির যখন কলে রিমিকে বলছে, বড় ভাবি সর্বনাশ হয়ে গেছে ভাবি, জয় ভাইয়ের গুলি লাগছে। কবিরের ভেজা কণ্ঠ ও খবরখানা রিমির তরল মনকে ছলকে দিল। সে ভুলে গেল সে বসে আছে হামজার চোখের সামনে। তার ওপর তার মুখ দিয়ে বেরিয়ে এলো জয়ের। ব্যাস, ছোঁ মেরে ফোনটা কেড়ে নিয়ে হাতের সেন্সর ক্লিপ খুলে উঠে বসে পড়ল হামজা। কি হয়েছে রে কবির? জয় কইও কি বলছিলি তুই? বল বল। ও পাশে কবিরের দম আটকে গেল। হামজা গর্জে উঠল, বল দাদা, নয়তো একদম সামনে পেলে জিহ্বাটা একটান মেরে ছিঁড়ে আনব। কথাটা সত্য, হামজা সত্যিই তাই করবে। থরথর করে কাঁপা গলায়, জয় ভাইরে কারা জানি গুলি করছে ভাই, কিছু হয় নাই তেমন। চুপ খানকি বাচ্চা। কবির থরথরিয়ে উঠল, একদম সত্যিটা বল, যেন ধর আমি এখানে বসে লাইভ দেখতেছি। তোর কি মনে হয় হামজা পুঁটি মাছের জান নিয়ে দুনিয়া এসেছিল? একটু হাওয়া দিলেই মরমর করে ওঠা ছনের ঘরের মতো ভিতরে আমার কলিজার। কিন্তু কবিরের এবার একটুও ভয় লাগল না। হামজার এই কথা শুনে যে কেউ ভাববে এ তো বড় শক্ত কথা। কবির জানে হামজার কলিজা এখন ইতোমধ্যে গুড়িয়ে পড়া ছনের ঘরের মতো অবস্থা। জয় যে খুঁটি সেই ঘরের। কবির কেঁদে ফেলল, ভাই জয় ভাইয়ের রক্ত লাগবে। রক্ত নাই কোথাও, কোনো হানে পাই নাই, আর্জেন্ট রক্ত দরকার। হামজা কল কাটার আগে শুধু বলল, যদি আমাকে দেরিতে জানানোর কারণে জয়ের অসুস্থতার এক ফোঁটাও বাড়ে রে কবির, তোর বংশ আমি দুনিয়া থেকে মুছে তুলব বলে দিলাম। আর কেউ জন্মাবে না সেইখানে, যারা জন্মেছিল থাকবে না, বাস্টার্ড। ততক্ষণে সে ক্যানোলা টান মেলে খুলে ফেলায় হাতের পিঠে এক পাজা রক্ত, হাতের শিরা ফুলে টসটাসে হয়ে উঠেছে। রিমি জাপটে ধরল, শুনুন আমার কথা। এই জীবনে আমার হাতে মার খাওনি রিমি? না, আজ প্রথম দিন হতে পারে। আমার ফতুয়া পাঞ্জাবি আর এনি আউটফিট কিছু এনেছ? রিমি ছল ছল চোখে হামজার বুকের সামনে পথ আগলে গাছে এসে দাঁড়ায়।
মারুন, তাই মারুন, তবু এই শরীরে ছুটতে ছুটতে যেতে পারবেন না। আমরাও যাব, কাল সকালে রওনা দেব। আপনার ইনজেকশন চলছে, আমি থেরাপির অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। অন্তত আর একটা সপ্তাহ থাকতেই হবে এখানে, আপনি বুঝতে পারছেন না। 1 সপ্তাহে অধিকে আমার দাফন হয়ে যাবে। তুমি কি মনে করো আমি এই এক দেহের মধ্যে বেঁচে আছি? আমার কর্ষিকাগুলো দিনাজপুর পড়ে আছে রিমি। হামজার ইশারায় এগিয়ে এসে দুটো ছেলে হামজাকে শার্ট পরিয়ে দিল। হামজা রিমিকে থুতনি ধরে চুষে একখানা শক্ত চুমু খেল ঠোঁটে। এরপর আচমকা তার মনে হলো সে যেন 1000 বছর দাঁড়িয়ে, মেরুদণ্ড অবস্থার। ধূপ করে কোমর ভেঙে বসে পড়ল বেডের ওপর। নিচু হয়ে হেসে মাথা তুলে বলল, আমার কি হয়েছে রিমি? ডাক্তার কিছু বলেছে তোমায়? আমায় তো বলবে না শালারা, কি হয়ে গেছে আমার? রিমির সবচেয়ে প্রচলিত ভাষা কান্না, বিশেষ করে এই পুরুষটির সম্মুখে। কয়েকটা টিস্যু ছিঁড়ে হাতে চেপে ধরে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যায় হামজা। পিছু নাই রিমি, তুলি গিয়ে হামজার আরেক বাহু চেপে ধরল। কোয়েল সবার আগে হাঁটছে। হামজা বোন আর স্ত্রীর কাঁধের উপর বিশাল শরীরের প্রায় সম্পূর্ণটুকু ভর ছেড়ে দিল। উপায় নেই, তার শরীরে স্নায়ু অকার্যকর লাগছে। পেছনে হামজার ছেলেরা, 2জন ওয়ার্ড বয়, তারা হুইল চেয়ার এনেছিল। হামজা বসল না, ওটা অসম্মানজনক। তার আগে হামজা মরে যাবে, তবু পঙ্গুত্ব বরণ তার পক্ষে সম্ভব নয়। সে মেরুদণ্ড ভেঙে বসে থাকবে পঙ্গুর মতো, আর আরেকজন মেরুদণ্ড সোজা করে তাকে নিজ শক্তিতে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে। এর আগে হামজা মরে যাবে। তবু এই ধরনের সেবা গ্রহণ করা সম্ভব নয় তার দ্বারা। একজন প্রাইভেট ডাক্তার সাথে চলল ভ্রাম্যমাণ অবস্থা পর্যবেক্ষণের জন্য। নিজের গাড়ির অবস্থা বেহাল। ভাড়া গাড়িতে রিমির কাঁধে ও বুকের মাঝ বরাবর মাথা রেখে চোখ বুজে পড়ে রইল হামজা। কিন্তু রিমি টের পাচ্ছে হামজার বুকের ধুকপোকানি। সে অবাক হয়, সাথে ঈর্ষান্বিত। জয়ের জন্য এই লোকের বুকে এত তোলপাড় চলবে কেন? বাইরে থেকে মুখটা দেখলে মনে হবে দুনিয়ার সকল নিষ্ঠুরতা ওখানে আশ্রয় পেয়ে খুব আরামে আছে। কিন্তু অসুস্থ হামজার বুকের কাঁপুনি রিমিকে অবধি কাঁপিয়ে তুলল। এখন কি রিমির বলা উচিত লোকটার নিজের শরীরের অবস্থা কি? যে অবস্থা রিমি ঘেন্নায় ভাঙন ধরিয়ে দেবার জোগাড় করেছে। আজ দুপুরের পর ডাক্তার আলাদাভাবে রিমিকে ডেকে নিয়ে বললেন, হামজা মেরুদণ্ডে ভয়ানক আঘাত পেয়েছে সেদিন, অর্থাৎ স্পাইনাল কর্ড, যা সরাসরি প্রধান স্নায়ুর সাথে যুক্ত, এবং আঘাতের ফলে মেরুদণ্ডে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হচ্ছে। এতে ধীরে ধীরে মেরুদণ্ডের কোষগুলো মরে যাবে, ইনফ্ল্যামেশন তৈরি হবে। ইনফ্ল্যামেশনের ভয়াবহতাই হল, প্রথম দিকে সাধারণ মনে হয়, ধীরে ধীরে only a human has to become sensorially dead। প্রথমবার চেতনা ফিরে পাবার পর থেকেই হামজা পিঠে অনুভূতি টের পাচ্ছিল না ও মেরুদণ্ডের আশেপাশের দৈহিক অংশ অবশ অনুভূত হচ্ছিল। এটা কয়েক সপ্তাহ বা কয়েক দিনের ব্যবধানে পার্মানেন্ট প্যারালাইজেশনে রূপ নিতে পারে। হামজার কন্ডিশন সেদিকেই এগোচ্ছে। তার ওপর সে সবসময় ভীষণ মানসিক চাপে থাকে, চিকিৎসা নিতেও খুব অনাগ্রহী। এই অসময়ে চিকিৎসা ছেড়ে যাওয়াটা তার জন্য অপরিণীয় ক্ষতিকর হতে পারে। শেষে ডাক্তার সাহেব ব্যক্তিগতভাবে বড় আফসোসের সঙ্গে মাথা নেড়ে বললেন, মেরুদণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড মানুষের দ্বিতীয় প্রধান স্নায়ুতন্ত্র। যে কোনো ধরনের নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল অর প্যারালাইজেশনে স্থায়ীভাবে ভুগতে হতে পারে। খুব তাড়াতাড়ি বড় একটা সার্জারি অথবা থেরাপির বোঝ শুরু না করলে পরে চেয়েও আর কিছু করার থাকবে না। কিন্তু হামজা যেন পারলে যখন তখন পারাবে হাসপাতাল ছেড়ে। সে জানে তার অনুপস্থিতিতে সব ভেসে যাচ্ছে ওদিকে, অথচ সে বুঝল না ধ্বংস ও মৃত্যু অনিবার্য সত্য। এ দুটো থেকে পালিয়ে উল্টো পথে ভাগার পথেই এ দুটোর সঙ্গে সাক্ষাৎ ঘটে যায়। এটা প্রকৃতি। জয়ের নিঃশ্বাসের গতি স্বাভাবিক হলো সন্ধ্যার দিকে। চোখ খুলল না, তবে ডাক্তার বললেন সে ঘুমন্ত, চেতনা আসছে। হামজার পৌঁছতে মাঝরাত হবে কমপক্ষে। কবিরের যে আরও একখানা গুরুদায়িত্ব আছে। সে বেরিয়ে গেল ঘোড়াহাটের উদ্দেশ্যে। আমির নিবাসে ঢুকতে গিয়ে গা ছমছম করে উঠল। তখন বেশ রাত অনেক হয়ে গেছে। পা দুটো কেউ পেছন থেকে টানছে যেন ফিরে যাবার তরে। জয়ের পাঠানো দুজনকে কোথাও দেখল না। তাহলে কি অন্ধকারে আরমিন এত দীর্ঘ সময় পার করেছে? আতকে উঠে জোরে ধাক্কা ও লাথি মারতে লাগল সদর দরজায়। অনেকক্ষণ পর ক্ষীণস্বর ভেসে এলো, কে? জয়? আমির? কবির হাসে, ভাবি আমি কবির। একটু বিশ্বাস করে দরজা খোলেন তো, আমি আইসি। 10 মিনিট পেরিয়ে গেলেও দরজা খুলল না। কবির আবার ধাক্কায়। ভেতর থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে শাল কাঠের ভারী দরজার লোহার বিশাল হুঁড়কোটা খুলতে আরমিনের শরীরের শেষ শক্তিটুকুও যেন নিঃশেষ হল। হুড়মুড় করে পড়ে যাচ্ছিল মেঝেতে। কবির জাপটে ধরল। পরক্ষণে দ্রুত ছেড়ে দিয়ে ক্ষমা চাইবার মতো করে মাথা নত করল। টর্চের আলোয় অন্তুকে দেখে বুক কেঁপে উঠল কবিরের। মনে হচ্ছে যেন কোনো দীর্ঘদিনের সাজাপ্রাপ্তা রাজবন্দিনী। মেঝের ওপর থোকা থোকা বমি শুকিয়ে লেপ্টে আছে, 2-1 ফোঁটা রক্তও ভেসে আছে তাতে। কবিরের গা কেঁপে উঠল ভেতরের নির্জন ও অন্ধকার ছন্নতা দেখে। কিভাবে সম্ভব একলা দিনরাত কাটানো এই মৃত্যুপুরীতে? ওরা আইছিল, দরজা খোলেন নাই? অন্তু জবাব দিতে পারল না, কিন্তু বোঝা গেল সে খোলেনি। দরজা খোলাটা অন্তুর জীবনে সুখকর ঘটনা নয়। এছাড়াও এই নির্জন শিকারী বাড়ি, অপরিচিত নোংরা চরিত্রের পুরুষ ও অন্তুর সচেতন নারী চিন্তা, ওরা বোধহয় ডেকে ডেকে গলা ব্যথা করে ফিরে গেছে।
হঠাৎই কি হলো কে জানে, সে একটু ভাবনায় পড়ল। অন্তুকে পর্যবেক্ষক নজরে দেখতে দেখতে বুক নিংড়ে আসা এক চিলতে ছলকানো হাসি তার মুখে ফুটে উঠল। তার আন্দাজ, না আন্দাজ নয়, সে নিশ্চিত যেন। সে সদর ঘরের বিভিন্ন কোণে 10-12টা মোমবাতি জ্বালাল। দ্বিধা, লজ্জা, ভয়ের কাপা হাতে খাবার তুলে অন্তুর সামনে বলল, আমারে ক্ষমা করতে পারেন আপা? অন্তু নিভু নিভু চোখে চায়, কবির বুঝি কেঁদে ফেলবে। সে আবার বলে, আমার বোন নাই আপা, আমার মতন পাপীরা আপনাগো মতন মেয়ে লোকের মর্যাদা কি বুঝব, শিখি নাই তো কোনোদিন, আইজ মাপ করবেন? অন্তু হাসে, আমি কারো কোনো অপরাধ রাখিনি ভাই, এভাবে বলবেন না। মাফ করার মালিক আমার খোদা তায়ালা, আমি এক নগণ্য বান্দি। আমি শুনছি যার সাথে অন্যায় হয় ও মাফ না করলে খুদাও মাফ করে না। আজ আপনি আমার হাতে একটু খাবার খাইলে আমি ধরে নেব আপনি আমারে মাফ করছেন। অন্তু খাবার নিল 2-1 বার, আবার বমি আসছিল। কবির নিজ হাতে পানি পান করায় অন্তুকে। তাকে ফিরতে হবে। অন্তু এই বাড়ির সিঁড়ি পেরিয়ে ওপরে উঠবে না, সেই শক্তি নেই তার শরীরে। কবিরেরও সাহস নেই তাকে পাটোয়ারি বাড়িতে নিয়ে আয়া। ওদিকে মরণ। সে বেরিয়ে যাবার আগে অদ্ভুতভাবে হেসে জানায়, আপনার দুশ্মন কইলাম হাসপাতালে ভাবি, তাই আমি আইছি। অন্তুর চোখের পাতা কাঁপল। গুলি লাগছে কাল শেষ রাইতে, আমি যাই। সে না আইলে দরজা খুইলেন না, এমপির লোক আপনারে খুঁজতেছে, আমি আবার আইব। অন্তুর শরীরে কাঁপুনি উঠল। এটা হতে পারে না, জয় আমির এভাবে মরতে পারে না, এটা সময় নয়। অন্তুর থুতনি ভেঙে এলো, থরথর করে কাঁপল। আচ্ছা, বড় ঘরেরই বা কি অবস্থা? কেমন আছে ওরা? আছে তো? জয় আমির কি করেছে ওদের সঙ্গে? অন্তুর মনে হল সে এখানেই মরে যাবে। বাকি থাকা দায়ভার ও জীবনের পিছুটান তাকে বাঁধতে পারবে না। এত কঠিন হতে নেই জীবন। হামজা পৌঁছাল শেষ রাতে। কেবিনে ঢুকে হুড়মুড় করে ঝুঁকে পড়ল জয়ের বুকের ওপর। জয় শুয়ে আছে, বাহুতে ব্যান্ডেজ, উরুতে ব্যান্ডেজ, শরীরের ওপর পাতলা চাদর। অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল চেহারার দিকে। এই মুখটা তার জয়ের। জয় তার ভাই কম, সন্তান। সে জয়ের বাপ, পয়দাকর্তা। কয়দিন পর জয়কে দেখে তার মনে হল সে বুঝি কতকাল এই মুখখানায় নিজের নাম শোনে না, হাসির ঝঙ্কার শোনে না। জয়, ও জয়, তাকা, তাকা জয়, আমার কিন্তু রাগ হচ্ছে। জয় রে। জয়ের মুখে হাত নেড়ে দেয়, মাথায় পরম স্নেহে হাত বোলায়। রিমির অবাক লাগে। জয়ের সামনে যে হামজাকে দেখা যায়, ওই হামজা আরেকজন। তার হাত দুটো থরথর করে কাঁপছে। মস্তিষ্কের নির্দেশ যেন হাতের পেশিতে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। হামজার সাথে কি হচ্ছে? জয়ের সুস্থ হতে হবে। 2 ভাইয়ের একবার খুব শীঘ্রই বিদেশ চলে যাওয়া জরুরি। চারদিকের অবস্থা ভালো না। এই সুযোগে দুজনের একচোট জম্পেশ চিকিৎসা সেরে নেওয়া যাবে। ডাক্তার ঢুকতেই থাবা মেরে ধরল। রক্ত নিন, খবরদার যেন উচ্চারণ করবেন না আমি অসুস্থ। এ অবস্থায় রক্ত দিতে পারা যাবে না। আমার রক্ত ও নেগেটিভ। নার্স, নার্স কই? ডাকেন। তখনও শরীরের বিভিন্ন স্থানে দগদগে ঘা, ব্লাড প্রেশার ও হার্টবিট হাই। কিন্তু হামজার কথার খেলাফি করতে নেই। ডাইরেক্ট ব্লাড ট্রান্সফিউশন ব্যবস্থা করে ফেলা হলো। বারবার একজন আরেকজনের রক্ত ভাগাভাগি করতে করতে এখন দুজনের রক্ত গুলে নেছে। কতবার এরকম রক্ত দেয়াদেই হয়েছে হিসেব নেই। হামজা কি করে নিজের রক্তকে অস্বীকার করতে পারে? জয় এখন তার রক্ত। সেই জয়ের পরিবার, বংশপরিচয়, আত্মীয়, মা বাপ, ভাই, অভিভাবক। আর কারো স্থান নেই এখানে। রক্ত দেবার পর জয় অবজারভেশনে রইল। 2-1 দিনের মাঝে তার শরীর ঠিক হয়ে উঠবে। তার শরীরে এসব মশা কামড় মারা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজ। এসবে কাবু হওয়ার মতো ক্যাপাসিটি শরীর বহুকাল আগেই হারিয়ে ফেলেছে। হামজাও বাকি রাতটা সহ গোটা দিনটা হাসপাতালেই আরেকটু চিকিৎসার অধীনে রইল। এ অবস্থায় রক্ত দেবার ফলে তার শরীর আরও ভেঙে এলো। দুজন পাশাপাশি বেডে পড়ে রইল। কবির খুশির সংবাদখানা কাকে দেবে করে উত্তেজনা সামলাতে পারছিল না। কিন্তু সে অন্তত জয়কে দিল না। একজনকে দেবার সাথে সাথে হাসপাতাল ভেঙে দিনাজপুরে এসেছে, এই খবর শুনলে জয় এই মুহূর্তে দুনিয়াদারি ভুলে ছুটতে চাইবে ঘোড়াহাট, উন্মাদ হয়ে যাবে। কিন্তু কবিরের ভেতরে চেপে রাখা কঠিন। রিমি, তুমিও কোয়েল, জয় ও হামজার বেডের মাঝখানে বসা। হামজা জয় দুজনেই ঘুমোচ্ছে তখন। রাত শেষ হওয়ার পথে, ফজরের আজান হবে। চারদিকে নিশ্চল নীরবতা। কবির রিমির কানের কাছে ফিসফিস করে বলল, বড় ভাবি, জয় বাপি হলে কেমন হবে কন্ত? রিমির বিস্ময়ে তাকায়। চোখ দুটো চিকিচিকি করে উঠল। চোখে জিজ্ঞেস করে, হবে নাকি? কবির ইঙ্গিতে যে ব্যাপারটা বোঝাতে খুবই গর্ববোধ করে নিজের ওপর। রিমির কি কান্না পাচ্ছে? একবার আরমিনকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করছে, খুব। হামজা পরদিন সন্ধ্যের পর বাড়ি ফিরে আরেকটু রেস্ট করে রাতের ওষুধ খেয়ে কয়েকটা ছেলেকে সঙ্গে নিয়ে বড় ঘরে গেল। জয় অনেকগুলো লাশ বিছিয়ে রেখে গেছে। শুধু একটা পতঙ্গের জান এখনও সামান্য ফরফর করছে। পতঙ্গটার নাম মুরসালিন। এটা বিরক্তিকর। সে মুরসালিনের আদমরা দেহটাকে গলা চেপে ধরে বসালো। তুমি আমার খুব বড় বড় ক্ষতি করেছ মুরসালিন। তোমরা নীতির কথা বলে বেড়াও, আমার মতো পাপীর ক্ষতি করো। তোমাদের নীতি কি বলে? পাপীর ক্ষতি করা নীতিবিরুদ্ধ।
দুটো ছেলে বড় চাপাতিখানা ও শান এনে রাখল হামজার কাছে। হামজার হাতের বেশি অবশ প্রায়। ওরাই শানে চাপাতি ঘষতে লাগল। ধাতব শব্দ উঠল অবরুদ্ধ ঘরখানায়। আর তিনজন গিয়ে পাশের ঘর থেকে কুকুরের খেয়ে অবশিষ্ট রাখা হাড্ডিসার দেহকঙ্কালগুলো এনে ফেলল মেঝের ওপর। আজ আবার চুল্লি চলবে বড় ঘরে, ভালো আয়োজন হবে আজ। হামজা চাপাতি এক হাতে তুলে ধরল। একটু জোর ও জেদ বেশি দিতে হলো শরীরের ওপর। মুরসালিনকে বলল, আমি আগে আলাদাভাবে তুমি জীবিত থাকতেই তোমার হাত দুখানা চাই, বুঝলে? তোমার এই হাত দুটো আমাদের বিরুদ্ধে খুব আপত্তিকর কথাবার্তা লিখেছে, আমার পালক বাপকে মেরেছে, আর অনেক কিছু। এক কোপে মুরসালিনের ডান হাতখানা কেটে ফেলল হামজা। চামড়ার সাথে ঝুলছিল হাতখানা। হামজা টান মেরে ছিঁড়ে নিল। মুরসালিনের চিৎকার বড় শ্রুতিমধুর লাগছে। এটা শুনবে বলে সে মুখে কিছু গুঁজে দেয়নি। মুরসালিনের চোখে তখনও অভয়, একটুও আকুতি নেই। সে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতখানার দিকে তাকিয়ে হাসল। ওই হাত দুটো শেষবার তার মায়ের কাছে চিঠি লিখেছে। ওই হাত দুটো ধরে মা কতবার বলেছে, শোন মুরসালিন, ভার্সিটিতে পড়তে দিছি বলে জাহিল হবি তা কিন্তু না, একদম ত্যায্য করব। তোর এই হাত যেন কারো কষ্টের কারণ না হয়। তোর হাতখানা যেন কখনো মিথ্যা ও মাজলুমের বিপক্ষে না লেখে। আল্লাপাক হাসরে প্রতিটা অঙ্গের হিসাব চাইবেন। অঙ্গরা নিজেরা নিজেদের কৃতকর্মের সাক্ষী দেবে। বলতে বলতে মারিয়াম কেঁদে ফেলতেন। মুরসালিন হেসে জড়িয়ে ধরত আম্মাকে ওই হাতখানা দিয়েই। আজ এই অবস্থায় তিনি দেখলে নিশ্চয়ই মুরসালিনের বুকে জায়গা নিতেন, কিন্তু মুরসালিনের হাতখানা নেই ওনাকে জড়িয়ে নেবার জন্য। মুরসালিন তাই হাসল। তার খুব পিপাসা পাচ্ছে। এক গ্লাস ঠান্ডা পানির জন্য বুক চিড়ে আসার মতন অনুভূত হল। সে অবাক হল, মৃত্যু পূর্ববর্তী প্রভাব তাকেও ঘিরে ধরতে সক্ষম হয়েছে। মৃত্যুর তো আসলেই অনেক শক্তি। মানুষ কেবল সান্ত্বনা পেতে বলে, মৃত্যুকে আমি ডরি না। মৃত্যুর আগ মুহূর্ত মৃত্যু মুহূর্তের চেয়ে কঠিন বুঝি। বাম হাতখানাও কেটে নিল হামজা। মুরসালিনকে দেখতে অদ্ভুত লাগল। জীর্ণ হয়ে আসা লম্বা শরীরে লম্বা লম্বা সাহসী হাত দুখানা নেই আর। টপ টপ করে রক্ত পড়ে যাচ্ছিল মেঝেতে। হামজা একটা ছেলের ওপর ভর দিয়ে অনেকটা সময় নিয়ে মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়ায়। উঠতে গিয়ে 4 বার মতন মেরুদণ্ড মুড়ে এলো, ঝুঁকে পড়ল অর্ধঙ্গ রোগীর মতন। পিস্তলখানা বুক বরাবর তাক করল মুরসালিনের। কোনো শেষ ইচ্ছা আছে তোমার মুরসালিন? আছে, বলো। মুরসালিন পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদানা আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না। ভোঁটা 4টে আওয়াজ উঠল। পরপর 4টে গুলি মুরসালিনের বুকের প্রায় একই জায়গা ফোড়ে পেছনের দেয়ালে গেঁথে রইল। একটা গুলি বিঁধে রইল মুরসালিনের বিদ্রোহী বুকের হৃদযন্ত্রের পেশিতে। চুল্লিতে কয়লা ও কোক অল্প ঢালা হলো। অনেকগুলো তাজা দেহ আছে আজ। কোক অত না হলেও চুল্লি জ্বলল। মুরসালিনের শরীরখানা গলে লাল টকটকে লাভা হয়ে উঠল। তার বিদ্রোহ, বিপ্লবের পিপাসা, টকবগে রক্তের স্ফুলিঙ্গ, এক অসহায় মায়ের শেষ প্রতীক্ষা এক মেটাল মেল্টিং চুল্লিতে কিছু সময়ের কারবারে গলে গেল, ফুরিয়ে গেল মুরসালিনও। মুরসালিনের মায়ের অপেক্ষা যদিও ফুরোয়নি। তিনি যে আনসারি মোল্লার কাছে কথা নিয়েছেন মুরসালিনকে নিয়ে আসবেন। হামজার কাজ ফুরল বড় ঘরে। তাকে এখন একবার ঘোড়াহাটে যেতে হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। আরও এরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমরা যেন সকলেই নামাজ ঠিকমতো আদায় করি, কারণ নামাজ পাপ কাজ হতে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।